তো চলো আমরা শুরু করি এখন। দেখো, তো পর্যাবৃত্ত গতি এখানে আমরা কিছু কোশ্চেন অ্যানালাইসিস করবো আগে, যে 24-25 মানে বিগত সালে কতগুলো প্রশ্ন আসছে বিভিন্ন ভার্সিটিতে। দেখো এখানে মোটামুটি একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এটা খুব একটা বেশি প্রশ্ন থাকে না নিউটনের বলবিদ্যা বা অন্যান্য অধ্যায়ের মতো, মহাকর্ষ বিকর্ষের মতো, তবে মোটামুটি একটা থাকেই, ঠিক আছে। বিশেষ করে আমি দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে বিগত সালের রিটেনগুলোতে পর্যাবৃত্ত গতি থেকে একটু বেশি প্রশ্ন থাকে, কারণ পর্যাবৃত্ত গতি একটু সহজ, তো রিটেনে অল্প সময়ে কঠিন প্রশ্ন দিলে তো তোমরা পারবা না, ঠিক আছে, যার কারণে একটু সহজ করার জন্য পর্যাবৃত্ত গতি থেকে দেয়। তো গত বছর তারপর 2টা, কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে 2টা, কুয়েটে আসছে 2টা, তারপর সিইউতে আসছে 2টা, এগ্রিতে একটা, সাস্টে একটা, তারপর খুলনা ইউনিভার্সিটিতে একটা, আর ইউতে একটা, ঠিক আছে। আর ম্যাটেও দেখো, ম্যাটেও কিন্তু থাকে, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও কিন্তু থাকে ওদের থেকে মোটামুটি। যাই হোক, তো চলো আমরা একদম বেসিক থেকে শুরু করব। আমরা তো এর আগে দেখছো আমরা যে সকল ক্লাসগুলো নিছি সবগুলো কিন্তু একদম বেসিক আলোচনা করার পরে তারপর আমরা প্রশ্ন সলভ করছি, ঠিক আছে। তো এটাও সেম কাজ করবো আমরা। তো শুরুতে হচ্ছে আমরা পর্যাবৃত্ত গতি ডেফিনেশনটা দেখব, যে মানে যে গতি একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেকে পুনরাবৃত্তি করে, ঠিক আছে। আমরা কিন্তু যে কিছুদিন আগে তোমার ফেসবুকে একটা ক্ল্যাশ হয়েছিল কিছুদিন আগে, হ্যাঁ, ওই যে অরিন্দম ঘোষ তার সাথে একটা ফেসবুকে অন্যান্য ভাইদের একটা ক্ল্যাশ হয়েছিল, সে একটা ডেফিনেশন বলছিল যে আমাদের ফিজিক্সের ভাইয়েরা একটু ভুল টুল পড়ায়, পর্যাবৃত্ত গতি একই দিক থেকে আবার আসে, হ্যাঁ, সে কিন্তু ঠিকই বলছিল, একই দিক থেকে আসে না, হ্যাঁ। পর্যাবৃত্ত গতি হচ্ছে মেইনলি তোমার মনে করো যে এটা একটা সূর্য, হ্যাঁ, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে। তো আমরা জানি কি যে কোনো একটা বস্তু যদি এমনভাবে ঘুরে যেটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আবার সেম জায়গায় আসে, হ্যাঁ, আবার একই দিক থেকে না, এটা আমাদের বই 9-10 বই দেওয়া আছে বা অন্যান্য বই দেওয়া আছে যে একই দিক থেকে আসে, কিন্তু একই দিক থেকে না, একই দিক থেকে না হলেও কিন্তু পর্যাবৃত্ত গতি হয়। যেমন তোমার সূর্যের ক্ষেত্রে যেটা, সূর্য মানে পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে একই দিক থেকে আবার এক সেম জায়গায় আসে নির্দিষ্ট সময় পর পর, এটা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। কিন্তু ববের ক্ষেত্রে মনে করো একটা সরল দোলকের ক্ষেত্রে সে কিন্তু একই দিক থেকে ঘুরে আবার সেম জায়গায় আসে না, সে কিন্তু তার দিকটা পরিবর্তন করে, তাহলে এটা কিন্তু ওই ডেফিনেশন কিন্তু খাটলো না। তার মানে মোট কথা হচ্ছে পর্যাবৃত্ত ডেফিনেশন এরকম হবে যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পরপর সেম জায়গায় আসে, কোন দিক থেকে আসলো সেটা ম্যাটার করে না, সেটা কি আবার সেম দিক থেকেই সেখানে আসলো ওরকম না, মোট কথা হচ্ছে নির্দিষ্ট সময় পরপর একটা নির্দিষ্ট সময় পরপর আবার সেম জায়গায় আসবে, যদি এরকম হয় তাহলে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, এগুলো হচ্ছে মেডিকেল মিশন টেস্টে হচ্ছে এমসিকিউর জন্য ফেভারিট কোশ্চেন এগুলো। তারপর হচ্ছে দোলন গতি, যেটা এটা হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি, যেটা বললাম বব, এটাও কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। যেমন তরঙ্গও কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি, তরঙ্গ কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, হ্যাঁ। তো দোলন গতি যেটা হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি, এবং এটা কি করে তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, দেখো বব দেখো তার অর্ধেক সময় এদিকে, বাকি অর্ধেক সময় আবার এইদিকে, হ্যাঁ, তাহলে সেটাকে বলা হবে দোলন গতি। এর উদাহরণ হচ্ছে দোলকের গতি, স্প্রিংয়ের গতি, গিটারের তারের গতি, এগুলো হচ্ছে দোলন গতি। তো এগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করব না, আমরা ম্যাথ বেশি করব। আচ্ছা, তারপরে দেখো আমাদের যে সমীকরণ যেগুলো লাগে আর কি, মেইন যে সমীকরণগুলো সেগুলো একটু আমরা দেখবো, একটু প্রতিপাদন করে দেখাবো তোমাদের। তো দেখো এখানে হচ্ছে নর্মালি আমরা জানি যে x = a sin ωt, মনে করো এটা একটা তরঙ্গ, তাহলে এটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর এটা হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড a, হ্যাঁ, আর হচ্ছে এটা একটা সাইন ওয়েভ, কারণ কি সাইন 0 ডিগ্রিতে 0 আর 90 ডিগ্রিতে সর্বোচ্চ, ঠিক আছে, এই জন্য একটা সাইন ওয়েভ। আর হচ্ছে টি হচ্ছে সময়, আর ওমেগা হচ্ছে কি আমরা জানি কি তোমার কৌণিক কম্পাঙ্ক বা বেগ, ওকে। অনেক সময় তোমাকে কৌণিক কম্পাঙ্ক বলতে পারে, বেগও বলতে পারে, তো তুমি কিন্তু সেম জিনিস আলটিমেটলি ওমেগাই, কৌণিক কম্পাঙ্ক বা বেগ। আর এ হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তো এক্স হচ্ছে সরণ, মানে এখান থেকে একটা বস্তু মনে করো যাত্রা শুরু করলো, তো কতটুকু সরণ হইলো, মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, তাহলে এক্স পরিমাণ সরণ হয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত মানে এক্স পরিমাণ সরণ হয়েছে, তো সেটা এক্স, ওকে।
আর হচ্ছে এ হচ্ছে বিস্তার, মানে সর্বোচ্চ কতটুকু উপরে উঠছে। আর এটা হচ্ছে একটা সাইন ওয়েভ। হ্যাঁ, তো সরণের সমীকরণের ক্ষেত্রে এটা হচ্ছে সাইন ওয়েভ। আর হচ্ছে যদি বেগ বলে ভি, এটা হচ্ছে একটা কজ ওয়েভ। ঠিক আছে, কারণ এটা আমরা দেখবো বেগের ফর্মুলাটা আমরা একটু প্রতিপাদন করে দেখি আগে। তো আমরা মোটামুটি জানি যে ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটা কীভাবে আসলো এটা আমরা দেখবো এখন। তো নর্মালি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে সরণ। আর আমরা জানি কি, সরণকে যদি তুমি সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা, তাহলে পাবা বেগ। তাহলে বেগ ভি ইকুয়াল টু ডিডিটি, সময়ের সাপেক্ষে আমরা এক্সকে একবার সরণ করছি, মানে এক্সকে একবার ডিফারেন্সিয়েট করছি, তাহলে কি পাবো আমরা, বেগ পাবো। তাহলে ডিডি টি এ সাইন ওমেগা টি। এখানে হচ্ছে মেইন চলকটাকে, মেইন চলকটা হচ্ছে টি, টি এর সাপেক্ষে করছি, তার মানে বাকি যেটা হচ্ছে এ হচ্ছে এখানে কি কনস্ট্যান্ট, তার মানে এ চলে আসবে বাইরে। ওকে, এটা তো তোমরা সবাই বুঝো, জাস্ট আমি একবার রিক্যাপ করতেছি। তাহলে আর থাকবে হচ্ছে সাইন ওমেগা টি। ডিডি এক্স সাইন এক্স সমান সমান কি কজ এক্স না, তাহলে হবে কজ ওমেগা টি। আচ্ছা দেখো, আমি যে এখানে সাইন এক্স, আমরা নর্মালি জানি ডিডি এক্স সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় হচ্ছে কজ এক্স। কিন্তু এখানে যে আমরা মানে এক্সকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট আর কি, এখানে কিন্তু আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি ওমেগা টিকে, তার মানে যেটাকে ডিফারেন্সিয়েট করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি টি না, ওমেগা টি। তার মানে ওমেগাটাকে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে ওমেগা টিকে আবার ডিফারেন্সিয়েট করলে ওমেগা বাইরে চলে আসবে, হবে এ ওমেগা কজ ওমেগা টি। এটা হচ্ছে বেগের সমীকরণ। আবার এখন আমরা বের করব ত্বরণ, এ ইকুয়াল টু, আমরা জানি কি এ ইকুয়াল টু ডিডি টি ভি। বেগকে যদি আমি আবার সময় সাপেক্ষে মানে বেগকে যদি আমি আবার মানে সময় সাপেক্ষে কি করে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো আমরা, ত্বরণ পাবো। তাহলে আমরা বেগকে আরেকবার ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডিডিটি এ ওমেগা কজ ওমেগা টি। এটা তো আমরা কি পেয়েছি বেগ না ভি, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করলাম, তাহলে দেখো পাবো হচ্ছে এ ওমেগা বাইরে চলে আসবে। আচ্ছা, ডিডি এক্স কজ এক্স সমান সমান মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তাহলে ডিডি এক্স ডিডিটি কজ ওমেগা টি কী হবে, মাইনাস সাইন ওমেগা টি। কিন্তু ওমেগা টি কি অ্যাকচুয়াল টি, তাহলে ওমেগা টিকে আবার কি ডিফারেন্সিয়েট করতে হবে না টি এর সাপেক্ষে, তাহলে আবার ওমেগা বাইরে চলে আসবে। ওকে, তাহলে দেখো জিনিসটা দাঁড়ায় এরকম, মাইনাসটা সামনে চলে আসলো, এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। ওকে, দেখো এখন এই যে মাইনাস ওমেগা স্কোয়ারটাকে একটু সামনে নিয়ে আসো, আর এটাকে যদি একটু পিছনে নিয়ে যাও, তাহলে থাকে কি এ সাইন ওমেগা টি। আর এ সাইন ওমেগা টি হচ্ছে আমরা কি পাইছি বলো, এ সাইন ওমেগা টি পাইছি হচ্ছে আমরা, এ সাইন ওমেগা টি হচ্ছে সরণের সমীকরণ। তাহলে পাবো হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, তো আমরা আলটিমেট ফর্মুলাটা পেয়ে গেলাম। সুতরাং আলটিমেট ফর্মুলাটা হচ্ছে ত্বরণ এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাই হচ্ছে আলটিমেট ফর্মুলা, যেটা হচ্ছে আমরা এখানে লিখে রাখছি। দেখো ত্বরণের সমীকরণ হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। বুঝতে পারছো এটা কীভাবে আসছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয়, ত্বরণ কিন্তু এখানে নেগেটিভ আসছে। ঠিক আছে, ত্বরণ কিন্তু অলওয়েজ এখানে ম্যাথমেটিক্যালি তো নেগেটিভ, বুঝতেছো, কিন্তু অ্যাকচুয়ালিও এটা নেগেটিভেই কাজ করে, মানে বিপরীত দিকে। সরণ যেদিকে, এখানে মাইনাস বলতে বোঝাইতেছে সরণ যেদিকে ত্বরণ তার মানে বিপরীত দিকে কাজ করে আর কি। দেখো এটা দেখো, মনে করো একটা স্প্রিংয়ের কথা চিন্তা করো, এটা কিভাবে হলো দেখো, তোমাদের দেখাই। মনে করো একটা স্প্রিং, ঠিক আছে, এটা স্প্রিং। তো তুমি যদি এটাকে তুমি এফ বলে ধাক্কা দাও, এটাকে যদি এফ বলে ধাক্কা দাও, তাহলে কি হবে বলো তো? এটা সংকুচিত হবে না? এটা সংকুচিত হবে না? তো সংকুচিত হলে এইটুকু। তো এই সংকুচিত হওয়ার পরিমাণ মানে সংকুচিত হয়েছে, মনে করো এক্স পরিমাণ, এক্স মিটার সরণ হয়েছে। তুমি এফ বল দিছো, এক্স মিটার সরণ হয়েছে। তো তোমার মতে, তোমার মনে হচ্ছে কি যে আমি এফ যেদিকে প্রয়োগ করছি, বল যেদিকে প্রয়োগ করছি, সরণ তো সেদিকে হয়েছে। হ্যাঁ, কারণ আমরা জানি কি এফ সমান সমান এম এ, তার মানে বলের দিক আর ত্বরণের দিক তো সেমই থাকার কথা, অর্থাৎ ত্বরণের দিক আর সরণের দিক তো সেমই হওয়ার কথা। মাইনাস আসলো কই থেকে? ই কিভাবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ
এ সমানুপাতিক মাইনাস এক্স কেন হইল, একটা কোশ্চেন থেকে যায় না যে ত্বরণটা কেন মাইনাস এক্স হইলো। দেখো সরণ আর ঠিক আছে, তুমি এইদিকে বল প্রয়োগ করছো, সরণটা এইদিকে হয়েছে, কিন্তু এখানে তোমার বল ফ্যাক্ট না, এখানে অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে এই স্প্রিংটা কতটুকু বিপরীত দিকে বল প্রয়োগ করছে। নর্মালি জানো স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে তুমি একটা রাবারকে যদি টানো তাহলে সেটা কি করবে, ধরুন বাইরের দিকে তুমি টানতেছো, তাহলে ওটা কি করবে, ওর ভিতরের দিকে একটা ফোর্স লাভ করবে, ও কি করবে, ভিতর দিকে যাওয়ার চেষ্টা করবে। স্থিতিস্থাপক মানে বস্তুর ক্ষেত্রে শর্তটা কি, যে যে অবস্থায় ছিল বস্তু সে অবস্থায় থাকতে চায় নাকি, জড়তা বা স্থিতিস্থাপকতা যেটাই বলো না কেন, প্রত্যেক বস্তুর মধ্যে কিন্তু স্থিতিস্থাপকতা আছে। রাবার টাবারের ক্ষেত্রে একটু বেশি ধর্মটা, অন্যান্য কঠিন বস্তুর ক্ষেত্রে যেগুলো ভঙ্গুর ওগুলোর ক্ষেত্রে স্থিতিস্থাপক ধর্মটা একটু কম। যাই হোক, তো রাবারের ক্ষেত্রে তুমি বাইরের দিকে টানতেছো আর রাবারটা ভেতরের দিকে কি ওই ভিতরের দিকে বল প্রয়োগ করতেছে, তুমি যে বলে বাইরের দিকে টানতেছো ও সেই বলে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তার মানে ওর আলটিমেটলি ওর নিজের বলটা কাজ করতেছে কোন দিকে বলো তো, ও আলটিমেটলি নিজের ধাক্কা দিয়েছে বাইরের দিকে। তুমি এফ পরিমাণে বলে ওকে ধাক্কা দিছো ভিতরের দিকে, ও ঠিক সেই পরিমাণ বলই বাইরের দিকে প্রয়োগ করার চেষ্টা করতেছে, ও চাইতেছে ঠিক সেম অবস্থায় থাকার চেষ্টা করতেছে। তাহলে ওর সরণ হচ্ছে এইদিকে, ওর সরণ হচ্ছে ভিতরের দিকে, কিন্তু ও ধাক্কা দিয়েছে বাইরের দিকে, ঠিক আছে। আর আমরা জানি এফ সমান সমান এম এ, বল এবং ত্বরণের অভিমুখ সেম, তাহলে সুতরাং এ সমানুপাতিক মাইনাস এক্স, এখানে এফ সমানুপাতিক মাইনাস এক্স হলে এ সমানুপাতিকও মাইনাস এক্স হবে। মাইনাস বলতে বোঝাইতেছে বল যেদিকে, বল তুমি অ্যাকচুয়াল বল যেদিকে ক্রিয়া করছো ওইটা ফ্যাক্ট না, মানে স্প্রিং বা স্থিতিস্থাপক বস্তুটা যেদিকে বল প্রয়োগ করছে সেটা ফ্যাক্ট। হ্যাঁ, সে বল ওর বাইরে দিকে ক্রিয়া করতেছে কিন্তু সরণটা হচ্ছে ভিতরের দিকে, এই কারণে তাদের মধ্যবর্তী মানে কোনটা 180 ডিগ্রি, এর জন্য বিপরীত দিকে মাইনাস। আর এটা হচ্ছে যদি বল যদি নেগেটিভ হয় সরণের, তাহলে ত্বরণটাও কি হবে, সরণের বিপরীতেই কাজ করবে। হ্যাঁ ঠিক আছে, এটা ববের ক্ষেত্রে আমি তোমাদের দেখাবো, সামনে ববের ক্ষেত্রেও দেখাবো। আচ্ছা নেক্সট আমাদের ফর্মুলাটা হচ্ছে যে ভি ইকুয়াল টু রুট ওভার এ, দেখো এটা দেখো ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কীভাবে আসলো এটা আমরা দেখবো এখন। দেখো এর আগে আমরা একটা ফর্মুলা দিচ্ছিলাম না, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এবং সেখান থেকে ভি পাইছিলাম কত, ভি পাইছিলাম এ ওমেগা কজ ওমেগা টি, এ ওমেগা কজ ওমেগা টি। এটা আমরা একটু এখানে লিখি আগে। দেখো ভি এর একটা ফর্মুলা পাইছিলাম, ব্যবকলনীয় সমীকরণ যেটা পাইছিলাম, ফর্মুলা সমীকরণ যেটা পাইছিলাম এ ওমেগা কজ ওমেগা টি। এটা একটু মনে রাখো, এটা একটু মনে রাখো। আচ্ছা দেখো, আর আমরা নর্মাল জানি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, সরণের যে সমীকরণটা, আমি যদি উভয় পক্ষকে স্কোয়ার করি, ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা ওমেগা টি, তাহলে দেখো কত আসে, সাইন স্কোয়ার ওমেগা টি এটা সমান সমান আসে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, বা আমরা একটা ফর্মুলা পড়ছিলাম আমরা ছোটোবেলায়, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এক্স সমান সমান 1, তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি হবে 1 মাইনাস কজ স্কোয়ার ওমেগা টি সমান সমান এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার, বা উল্টায় লিখলে মানে এই পাশে লিখলে কজ স্কোয়ার ওমেগা টি সমান সমান 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার। ফর্মুলাগুলো তোমাদের কিন্তু প্রতিপাদন লাগবে না, আমি তোমাদের দেখাইতেছি যাতে তোমাদের বেসিকটা একদম ভিতর থেকে ক্লিয়ার হয়ে যায়। দেখো বা কস স্কোয়ার ওমেগা টি, একটু আমরা একটু করি লসাগু করি, হবে নিচে হবে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, বা কস ওমেগা টি এটা সমান সমান কি হবে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ পাশে রুট হবে, এ স্কোয়ার আর রুট কাটা যাবে, থাকবে শুধু এ, এটা এই পাশে চলে আসলো, এ কস ওমেগা টি সমান সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝতেছো? দেখো আচ্ছা, না বুঝলে বলো আমারে, না বুঝলে তোমরা একটু বলো আমারে। আচ্ছা দেখো, আমরা এ কস ওমেগা টি মানে কি বুঝছিলাম, দেখছিলাম এ কস ওমেগা টি মানে আমরা দেখছিলাম হচ্ছে বেগ ভি, এ কস ওমেগা টি আমরা দেখছিলাম হচ্ছে বেগ, ঠিক আছে। তাহলে এই দেখো ভি সমান সমান, ভি সমান সমান আচ্ছা এ ওমেগা টি, সরি এ কস এ ওমেগা কস ওমেগা টি আর কি। যাই হোক দেখো, বা এ এখানে আমরা কি লিখতে পারি, দেখো এ কস ওমেগা টি সমান সমান
আমরা যদি এই পাশে দুই পাশেই আমরা একটা ওমেগা গুণ করে দিই মনে করো, তার সমান সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা সমান সমান হয় ভি সমান সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার, এ হচ্ছে স্মল হাতের সরি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে বেগের ফর্মুলা, বেগ ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে বেগের ফর্মুলা আর ত্বরণের ফর্মুলাটা আমরা দেখলাম কীভাবে আসলো। বেগ ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কীভাবে আসলো দেখলাম আমরা, আর ত্বরণের ফর্মুলাটা দেখছি আমরা কীভাবে আসলো। আচ্ছা বলো তোমরা বুঝতেছো কিনা দেখো। দেখো তারপর হচ্ছে এটা হচ্ছে আমরা কৌণিক কম্পাঙ্ক আর হচ্ছে বেগ ত্বরণ এই ফর্মুলাগুলো আমরা দেখলাম কিভাবে আসলো। আচ্ছা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সমীকরণ আছে, একটা সুন্দর একটা সমীকরণ হচ্ছে এটা এখান থেকে কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে মোটামুটি থাকেই, মানে তোমার এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে খুবই ইজি একটা প্রশ্ন, এবং এটা মোটামুটি আমি দেখছি মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কম বেশি থাকেই। ঠিক আছে, তো এই সমীকরণটা কীভাবে আসলো, ব্যবকলনের সমীকরণ, এটা আমরা অলরেডি কিন্তু প্রতিপাদন করে ফেলছি। যেমন এখানে আমি তোমাদের যখন ত্বরণের সমীকরণটা প্রতিপাদন করে দেখাইছি যে এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, তো এই যে দেখো আমরা এক্সটাকে কয়বার ডিফারেন্সিয়েট করছিলাম, এক্সকে প্রথমে ডিফারেন্সিয়েট করে পাইছি হচ্ছে বেগ, তাহলে বেগকে আরেকবার ডিফারেন্সিয়েট করছি, তাহলে পাইছি হচ্ছে ত্বরণ। তার মানে এই এ সমান সমান লেখা যায় কি, এ সমান সমান লেখা যায় আমরা দেখো যে বেগকে একবার ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। ঠিক আছে, তার মানে ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো আলটিমেটলি দেখো এখানে চাইছে যে এটা কীভাবে আসলো, যে এটা মানে পাইছি আমরা জানি কি এ, আর এটা মানে কি দেওয়া হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, আর এ মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আমরা প্রমাণ করছি, প্লাস ওমেগা স্কোয়ার এক্স যোগ করলে আলটিমেটলি শূন্য। এটাই, এটা হচ্ছে তোমার সজ্জিত গতির স্পন্দন করার ব্যবকলনীয় সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেনশিয়াল সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা দেখো আমরা একটু ম্যাথে আগেই, ম্যাথগুলো খুবই ইজি, খুবই শর্ট ম্যাথ আসে আদা থেকে, একদম মুখোমুখি অ্যান্সার করা যায়। হ্যাঁ, তোমার মানে ওরকম জটিল কোনো হিসাব টিসাবও থাকবে না, খুবই দ্রুত তুমি বের করে ফেলতে পারবা। দেখো এটা হচ্ছে গত বছর ডিউতে আসছিল যে নিচের কোণটি এ থেকে ই বিন্দুতে বিন্দু পর্যন্ত একটি দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালোভাবে চিত্রায়িত করে, গত বছর আসছিল ডিউ 24-25-এ। ঠিক আছে, ফিগারটা বা চিত্রটা দেখে তোমাদের একটু কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু আলটিমেটলি জিনিসটা কিন্তু খুবই ইজি। দেখো তোমাদের আমি বলছিলাম এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, অর্থাৎ এ সমানুপাতিক মাইনাস এক্স। ত্বরণ সরণের বিপরীত দিকে কাজ করে নাকি, সরণ যেদিকে হয় ত্বরণ তার বিপরীত দিকে কাজ করে, এবং তার এক্সের সমানুপাতিক, যত দূর যাবে তত ত্বরণ মান বাড়বে। ববের ক্ষেত্রে এটা সুন্দর মতো বোঝা যায়। দেখো এটা বব মনে করো, তুমি এইদিকে সরণ হয়েছে, তারপর আবার এদিকে আসছে ঢুকছে, আবার এদিকে গেছে, আবার এদিকে গেছে, যাই হোক এক্স মনে করো যখন এখানে ছিল এটা সর্বোচ্চ বিন্দু, এখান থেকে এক্স পরিমাণ সরণ হয়েছে সাম্যাবস্থা থেকে এক্স মিটার বাইরের দিকে গেছে। তো যখন এদিকে বাইরের দিকে যাবে বস্তুটা, যখন সাম্যাবস্থা থেকে দূরে যাবে এক্স মিটার সরণ হয়েছে, তখন ত্বরণ কাজ করবে তার বিপরীত দিকে, এ কাজ করবে ভিতরের দিকে। সাম্যাবস্থা থেকে ববটা যখন বাইরের দিকে যাবে তখন ত্বরণ কাজ করবে সাম্যাবস্থার দিকে। আবার যখন এখানে আসার পরে ত্বরণ হয়ে যাবে শূন্য, কারণ এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, এক্স তখন শূন্য হয়ে যাবে, সাম্যাবস্থা এক্স এর মান কত শূন্য, সরণ শূন্য, তো ত্বরণও শূন্য হয়ে যাবে। আবার যখন বাইরে এদিকে যাবে তখন বস্তু সরণ হবে এইদিকে, আর ত্বরণ আবার ভিতরের দিকে। বুঝতে পারছো? তার মানে দেখো সরণ যেদিকে ত্বরণ অলওয়েজ ভিতরের দিকে ক্রিয়া করে। ঠিক এটাই হচ্ছে, দেখো এটা খুব সুন্দর একটা ফিগার। দেখো মনে করো এখানে যে বস্তুটা ছিল, বস্তুটা যখন এদিকে সরণ করছে ত্বরণ তার ভিতরের দিকে, অলওয়েজ দেখো ত্বরণ ভিতরের দিকে। যখন আবার এদিকে গেছে তখন তাও ত্বরণ ভিতরের দিকে কাজ করছে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো আলাদা আলাদা, যেমন এই ক্ষেত্রে ত্বরণের ডিরেকশন একই দিকে, শুধু এইদিকে, আর এইদিকে নিচের দিকে ত্বরণ কখনো নিচের দিকে কাজ করবে না। আর এখানে কোনো ডিরেকশনই দেয় নাই, এখানে ডিরেকশন আছে দেখো ত্বরণ অলওয়েজ সাম্যাবস্থার ভিতরের দিকে, মানে সাম্যাবস্থার দিকে ক্রিয়া করে ত্বরণের দিক। বুঝছো? সরণ যেটাই হয় না কেন, এ বি সি ডি যদি সরণের বিভিন্ন পয়েন্ট হয় তো ত্বরণ সব ক্ষেত্রেই ভিতরের দিকে কাজ করবে। দেখো এটা হচ্ছে একটা সরল সঞ্চিত গতি সম্পন্ন একটি কণার পর্যায়কাল 1 মিনিট হলে, পর্যায়কাল হচ্ছে আমরা কি জানি,
পর্যায়কাল হচ্ছে কোনো একটা বস্তু পূর্বাবস্থানে ফিরে আসতে যতটুকু সময় লাগে, মানে পর্যায়বর্তী গতিসম্পন্ন কোনো একটা কণা তরঙ্গ মনে করো, এটা এখান থেকে এখানে ফিরে আসতে যতটুকু সময় লাগছে, হ্যাঁ, সেটাই হচ্ছে তার পর্যায়কাল টি। তো বলছে পর্যায়কাল 1 মিনিট, এটা হচ্ছে পর্যায়কাল দেওয়া আছে 1 মিনিট। এবং কৌণিক কম্পাঙ্ক কত হবে? তাহলে আমরা কিন্তু সবাই জানি যে ছোটবেলার পড়া কৌণিক কম্পাঙ্ক, যেটা কৌণিক কম্পাঙ্ক ওমেগা, এটা সমান সমান 2π/t। যদি পর্যায়কাল দেওয়া থাকে তাহলে ওমেগা = 2π/t। আর যদি তোমার কম্পাঙ্ক দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, আর আমরা আরেকটা ফর্মুলা জানি, ফ্রিকোয়েন্সি f সমান সমান 1/t, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি আমরা 2πf, কারণ 1/t সমান সমান f ফ্রিকোয়েন্সি, তাহলে ওমেগা = 2πf লেখা যায়। যাই হোক, তো এখানে দেখো পর্যায়কাল দেওয়া আছে 1 মিনিট, পর্যায়কাল দেওয়া আছে 1 মিনিট, তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা = 2π ভাগ 1 মিনিট সমান সমান কত? 60 সেকেন্ড। ওকে, তাহলে π/30। এখন দেখো, এখন হচ্ছে হিসাব, এটা তোমার পারবা, খুবই সহজ হিসাব। দেখো পায়ের মান হচ্ছে 3.1416, পায়ের মান হচ্ছে 3.1416 ভাগ হচ্ছে 30। এটা ভাগ করা একটু কষ্ট হয়ে যাবে, তো আমরা কি করব, 3.1416কে আমরা 3 ধরবো, প্রায় 3। ওকে, ভাগ 30 পাওয়া যাবে প্রায় 0.10, 0.10। 3কে 30 দিয়ে কাটলে 1/10। ওকে, দেখো কিন্তু এখানে 3 থেকে কিন্তু একটু বেশি, একেবারে কিন্তু 3 না, তার মানে 0.10 সামথিং আসবে, বুঝতে পারছো? আসবে হচ্ছে 0.10 সামথিং, 0.10 সামথিং। এখন দেখো 10 সামথিং কোটা আছে কিনা, এটা আছে 0.08, অনেক কম, 0.10, 0.14, 10 আসবে, 14 কিন্তু বেশি হয়ে যায়, তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে এটাই, 0.10। বুঝতে পারছো? খুবই সহজ হিসাব। দেখো পরটা দেখো, এই যে একটু আগে তোমাদের আমি দেখাইলাম, একটু আগে তোমাদের আমি দেখাইছি, এই যেটা ব্যাবকলনের যে সমীকরণটা, দেখো বলছিলাম যে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ম্যাথ দেয়। এখানে এটা দেখে রাখো, এটা আমি আবার লিখে দিতেছি এখানে। সমীকরণটা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম, ডি এই পাশে লিখে দিই, ডি স্কোয়ার এক্স প্লাস ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স = 0। দেখো এখানে কিন্তু আগে বা পরে, হ্যাঁ, আগে বা পরে কোনো ধ্রুবক পদ বসে নাই, মানে এ বি সি ডি কোনো কিছু নাই, কোনো সংখ্যা টংখ্যা নাই, জাস্ট দুটোর ক্ষেত্রে কিন্তু মানে একা 1। বুঝতে পারছো? তাহলে এরকম আগে আকারে আনতে হবে, আগে এরকম টাইপ সমীকরণ দেওয়া থাকলে আগে আমার টার্গেট থাকবে এরকম আকারে আনার। ওকে, দেখো এখানে কিন্তু এরকম আকারে নাই, তো আমার এটা আনতে হবে। তোমরা কিন্তু অনেকে কি করে ফেলবা, যে এটা যেহেতু ওমেগা স্কোয়ার এক্স, তার মানে যে এইটার মান 32 এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার, বসাই দেওয়া, ভুল করে ফেলবা। তোমরা অনেকে ভুল করে ফেলবা, যে সমান সমান দেওয়া আছে তাহলে ওমেগা স্কোয়ার = মনে হয় 32। এটা যদি করো তাহলে একদম কাটা ওইখানেই। তোমার কি করতে হবে, আগে এই ফর্মে আনতে হবে, এটাকে ফর্মে আনো, 2 × ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার প্লাস 32x, এটা সমান সমান 0 নাকি? এটা সমান সমান 0 দেওয়া আছে, ঠিক আছে? তো কি করবো, আগে আমরা দুটাকেই মানে অন্তত এটাকে আমরা কি করব, খালি রাখবো। ডি স্কোয়ার এক্স এর আগে কিন্তু কোনো ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার, এর আগে কোনো কি নাই, কোনো ধ্রুবক পদ টদ নাই, তার মানে এটা আমার খালি রাখতেই হবে। তো আমার 2 কমন নেই, আমরা পাবো হচ্ছে ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার প্লাস 16x, এটা সমান সমান 0। ও পাশে গেলে কি হবে, ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার প্লাস 16x = 0। তার মানে যে এইটা, এই যে এখন দেখো, এখন কিন্তু এই সমীকরণটা এইটার মতোই হয়ে গেছে। ওকে, এখানে ওমেগা স্কোয়ারের মান, তার মানে এখানে হবে 16, নট 32। দেখার সাথে সাথেই কিন্তু বসাই দিও না, আগে দেখবা যে এইটাকে খালি করছো কিনা, এটাকে সরাই ফেলছো কিনা, এর সামনে যে যুবকগুলো ছিল ওগুলো সরাই ফেলছো কিনা, 1 রাখতে হবে আগে। তাহলে সুতরাং ওমেগা স্কোয়ার সমান সমান 16, তাহলে ওমেগা = কত হবে, 4। এটাই হচ্ছে তার কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, এত রেডিয়ান পার সেকেন্ড। ওকে, দেখো 4 রেডিয়ান পার সেকেন্ড। দেখো পরেরটা দেওয়া আছে, পরেরটা তোমরা একটু করে দেখাও আমারে, দেখি কমেন্ট বক্সে আমি দেখবো কে আগে করে, কার অ্যান্সার সঠিক হয়, দেখি করো।
সেম টাইপ কিন্তু দ্রুত দ্রুত করো দেখি কারটার অ্যান্সার মিলে বলো এটা কোনটা অ্যান্সার হবে কিরে রেসপন্স করো না কেন পারতেছো না কঠিন লাগতেছে খুব সহজ ম্যাথ দিছি তো খুবই সহজ আচ্ছা সমস্যা নাই করে দিতেছি সবার জন্য সবার উদ্দেশ্যে করে দিতেছি দেখো তাহলে এখানে দেখো ওই খালি নাই কিন্তু এখানেও কিন্তু কি আছে 6 আছে এখানে তাহলে আমার 6টাকে সরাইতে হবে তার মানে আমরা কমন নিব উভয় পক্ষ থেকে 6 যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে d স্কয়ার x ভাগ dt স্কয়ার প্লাস 150 থেকে 6 যদি কমন নাও তাহলে কত হয় তাহলে হবে 150 কে 6 দিয়ে ভাগ দিলে কত হবে বলো 150 কে 6 দিয়ে ভাগ দিলে কত হবে 6 কে যদি তুমি 25 গুণন 6 কত হয় 150 না তাহলে 25 x সমান সমান 0 এর পাশে 6টাকে চলে গেলে মানে ভাগ হয়ে গেলে শূন্য হয়ে যাবে তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে কি ওমেগা স্কয়ারের মান ঠিক আছে তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু 25 তো সুতরাং ওমেগা ইকুয়াল টু কি হবে √25 মানে শুধু 5 রেডিয়ান পার সেকেন্ড 5 রেডিয়ান পার সেকেন্ড আচ্ছা দেখো পরেরটা দেখো পরেরটাও সেম টাইপ দেখো এটা কিন্তু ডিউ 21-22 আসছে এর আগেরগুলো সবগুলাই কিন্তু ভার্সিটিতে আসা এর আগেরটা এগ্রি 24-25 আসছে হ্যাঁ তার আগেরটা দেখো এটা কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটি 24-25 আসছে দেখো সেম টাইপ সেম অঙ্ক একই অঙ্ক জাস্ট মান একটু পরিবর্তন করে দিচ্ছে এটা কি করতে তোমার ক্যালকুলেটর লাগবে কিছু লাগবে না জাস্ট খালি দেখলেই তুমি অ্যান্সার করে দিতে পারবা কত সহজ দেখো এই টাইপের অঙ্কটা আবার ডিউ 21-22 আসছে সেম এখান থেকে 4 কমন নিবা এটা আমি করব না এটা তোমরা করে দেখাবা আমারে 4 কমন নিবা তাহলে কি হবে 100 থেকে 4 দিয়ে ভাগ দিলে কত হয় 25 4 25 100 তাহলে এখানেও কৌণিক কম্পাঙ্ক বের হবে তোমার 5 রেডিয়ান পার সেকেন্ড ওকে পরেরটা দেখো পরেরটাও সেম এখান থেকে আমি দেখো আমি কিন্তু তোমাদের একই টাইপের অঙ্ক বলবা যে ভাই আপনি একই টাইপের অঙ্ক বারবার তুলে আসছেন এগুলাই আসছে তোমাদেরকে ইম্পর্টেন্ট যে টাইপগুলো সেগুলো দেখানোর জন্যই কিন্তু বারবার তুলে আনা এগুলো কিন্তু মুখে মুখেই করতে পারবা একটা পারলে সবগুলোই পারবা কিন্তু তারপরে তুমি দেখো এত ফুল সিলেবাস মানে এত বড় লেন্থি সিলেবাস পড়ার সময় তোমরা দেখা যাবে যে এই শর্ট জিনিসগুলো ভুলে যাবা এই জন্য আমি বারবার তুলে নিয়ে আসছি যাতে বারবার প্র্যাকটিস করা হয় কয়েকবার করা হয় এটা দেখো আবার তোমাদের দেখা দিচ্ছে যাতে ভুলে না যাও এখানে যে দেখছো যাতে তুমি যদি মানে যদি নাও পড়ো তুমি হঠাৎ করে দেখলো যাতে তোমার মনে পড়ে যায় এই জন্য বারবার একই টাইপ ম্যাথগুলো উঠে নিয়ে আসছি তাহলে এখান থেকে 4 কমন নিবা 4 4 16 ঠিক আছে তার মানে তোমার কৌণিক কম্পাঙ্ক হবে ওমেগা স্কয়ার হবে শুধু 4 তো কৌণিক কম্পাঙ্ক হবে কত হবে তোমরা বের করে নিবা দেখো এখানে একটা প্রশ্ন আসছে ডিউ রিটেনে আসছে এটা ঢাকা ইউনিভার্সিটিতে 22-23 রিটেনে আসছিল রিটেনের কোশ্চেন এটা একটি সরল দৈর্ঘ্য সম্পন্ন বস্তুর ব্যবকলনীয় সমীকরণ লিখো দেখাও যে x = a sin ওমেগা t প্লাস phi উক্ত সমীকরণের একটি সমাধান এখানে দেখা মনে হতে পারে খুব স্যার ভাইয়া খুব একটা কঠিন একটা ম্যাথ দিচ্ছে না ওই যে তোমাদের ব্যবকলনীয় যে সমীকরণটা আমি তোমাদের দেখাইছি প্রুফ করে এর আগে এটাই আর কি এই যেটা মোট কথা ব্যবকলনীয় সরলসন্ধিত গণার ব্যবকলনীয় সমীকরণ কোনটা ব্যবকলনীয় সমীকরণ এইটা এই যে d স্কয়ার x ভাগ dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x = 0 মানে এটাই চাইছে আলটিমেটলি পরেরটা দেখো এখানে বলছে যে একটি সরলসন্ধিত গতিসম্পন্ন কণার বিস্তার দেওয়া আছে 0.1 মিটার বিস্তার হচ্ছে a পর্যায়কাল দেওয়া আছে 4 সেকেন্ড এবং আদি দশা দেওয়া আছে 30 ডিগ্রি আদি দশা একটা সরলসন্ধিত মানে গতিসম্পন্ন কণার মানে পারফেক্ট সমীকরণ হচ্ছে x = a sin ওমেগা t প্লাস ডেল্টা ঠিক আছে এই ডেল্টা হচ্ছে এটা ডেল্টাটা হচ্ছে আদি দশা আদি দশা কি ভাই আদি দশা হচ্ছে কোন একটা বস্তু যে অবস্থান থেকে যাত্রা শুরু করে ঠিক আছে সেটা হচ্ছে তার আদি দশা হ্যাঁ বা আদি অবস্থা যেটাকে বলে আর কি আর হচ্ছে ওমেগা টি ওটা তো দেখছোই জাস্ট খালি তুমি আদি দশা যদি দেওয়া থাকে উল্লেখ করবা আর না দেওয়া থাকে দরকার নাই এখানে বলছে এটার সাথে তুমি মিলাই ফেলো এ দেওয়া আছে 0.1 তার মানে এটা দেওয়া আছে আর হচ্ছে পর্যায়কাল দেওয়া আছে 4 সেকেন্ড
পর্যায়কাল দেওয়া হচ্ছে আদি দশা 30 ডিগ্রি। উক্ত কণাটির মানে দোলনগতির সমীকরণ কোনটি হবে? তাহলে কি দেখো হওয়ার কথা হচ্ছে এরকম ফর্মে যদি ফালাও তো শুরুতে হবে 0.1, সবগুলো 0.1 আর নাই, দেখো এটাতে 1 দিছে শুধু, এটাতে 1, তার মানে দুটো অলরেডি বাদ। তার মানে এইটা আর এটার মধ্যে যে কোনো একটা, এ আর বির মধ্যে যে কোনো একটা, শুরুতে এ মানে বিস্তারের মান আগে বসবে। তারপর হচ্ছে আদি দশা শুরু কত? আদি দশা হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে এখানে, দেখো আদি দশা দেওয়া আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কত? 30 ডিগ্রি মানে হচ্ছে π/3 নাকি π/6। 30 ডিগ্রি হচ্ছে π/6। দেখো এখানে আছে π/6, দুটোতে π/6 দেওয়া আছে। এখন পর্যায়কাল হচ্ছে 4 সেকেন্ড দেওয়া আছে। আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে ওমেগা। এই যে এখানে আমার মেইনলি মানে বের করে নিতে হবে, এটাই হচ্ছে আমার মেইন অঙ্ক, তাছাড়া বাকি সব কিন্তু দেওয়া ছিল। আমরা জানি ওমেগা সমান সমান 2π/t। পর্যায়কাল দেওয়া থাকলে আমরা কণিক কম্পাঙ্ক পাইতে পারি, মানে পাই। তাহলে পর্যায়কাল দেওয়া আছে কত? পর্যায়কাল দেওয়া আছে হচ্ছে 4 সেকেন্ড ভাগ 4, তাহলে হবে π/2। এটা হচ্ছে ওমেগার মান π/2। তাহলে এখানে হবে দেখো, তাহলে 0.1 সাইন আদি দশা π/6, তারপরে এটা হচ্ছে π/2 ইন্টু টি, ওমেগা ইন্টু টি, ফর্মুলা হচ্ছে ওমেগা ইন্টু টি। তার মানে ওমেগাটা আগে বসবে, ওমেগার মান হচ্ছে আমার π/2, এখানে আছে π/4, এখানে π/2, তার মানে এটা রাইট। বুঝতে পারছো? দেখো মানে একদম পিচ্ছিদের ম্যাথ এগুলাই আসে ভার্সিটিতে। দেখো একটি সরলচন্দ্রিত দোলকের সর্বোচ্চ বেগ দেওয়া আছে 0.3 মিটার পার সেকেন্ড এবং বিস্তার হচ্ছে 0.06 মিটার, হলে পর্যায়কাল কত? এটাও দেখো পর্যায়কাল চাইছে। এর আগেটা চাইছিল কি, মানে এটা একটা সমীকরণ, মানে আমার পর্যায়কাল দেওয়া ছিল, কম্পাঙ্ক বের করে নিতে হয়েছে, এখন আমার পর্যায়কাল বের করতে হবে। দেখো মানে একটি দোলকের সর্বোচ্চ বেগ, আমরা তো নর্মালি ভি এর ফর্মুলা জানি, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সর্বোচ্চ বেগের ক্ষেত্রে ভি ম্যাক্স, হ্যাঁ সর্বোচ্চ বেগ হবে কখন? যখন এক্স এর মানটা 0 হয়ে যাবে। এক্স এর মান 0 হলে স্কোয়ার, এর উপর যে স্কোয়ার আছে আর রুট কাটা যাবে, তাহলে হবে শুধু ওমেগা এ। এটা আমরা সবাই জানি কম বেশি মোটামুটি। হ্যাঁ এখন বলতে সর্বোচ্চ বেগ দেওয়া আছে 0.3 এবং বিস্তার দেওয়া আছে 0.06, তাহলে পর্যায়কাল কত? পর্যায়কাল বের করার জন্য আমার লাগবে হচ্ছে কি? পর্যায়কাল বের করার জন্য লাগবে আমার ওমেগা। তার মানে এটা পাইলেই আমরা পর্যায়কাল পাওয়া যাব। ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে কত? ভি ম্যাক্স দেওয়া আছে 0.3, অর্থাৎ 0.3 সমান সমান বিস্তার কত? ওমেগা বের করবো আমরা, বিস্তার হচ্ছে 0.06। তো সুতরাং ওমেগা কত হবে? 0.3 ভাগ 0.06। দেখো 0.3 মানে কি? নিচে 10 গুণ, আর 0.06 মানে কি? 6 এর পরে 100 গুণ, উল্টায় গেলে উপরে 100 গুণ, নাকি উপরে 100 দিয়ে গুণ দাও, নিচে 10 দিয়ে গুণ, গুণ 6। হিসাবটা সহজ করার জন্য এভাবে লিখলাম। এটা কাটা, তারপর হচ্ছে এটা কাটা 2, তাহলে 10/2 মানে হচ্ছে 5। তার মানে এটা হচ্ছে তার এত কি পাইলাম আমরা? এত তার কৌণিক কম্পাঙ্ক বা বেগ পাইলাম। কৌণিক কম্পাঙ্ক বা বেগ পাইলে আমরা কি পাইতে পারি? পর্যায়কাল পাইতে পারি। পর্যায়কাল টি ইকুয়াল টু 2π/ওমেগা। ঠিক আছে, ওমেগা ইকুয়াল 2π/t, তাহলে টি ইকুয়াল টু 2π/ওমেগা। 2π/ওমেগা কত? 5। দেখো 2π/5 অ্যান্সার এখানে পেয়ে গেছি, আর হিসাব টেসাব করতে হয় নাই। 2π/5, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। খুব সহজ না? জাস্ট খালি আমরা সর্বোচ্চ বেগ দেওয়া আছে, আমরা আর বিস্তার দেওয়া আছে, কণিক কম্পাঙ্কটা বা কণিক বেগটা বের করলাম, তারপর হচ্ছে আমরা পর্যায়কাল বের করে দিচ্ছি। ওকে, পরেরটা দেখো। এখানে বলছে সরল দোলন গতি সম্পন্ন কোনো বস্তু কণার গতির সমীকরণ দেওয়া আছে এরকম, মানে সর্বাধিক বেগ কত মিটার পার সেকেন্ড হবে? সর্বাধিক বেগের সমীকরণ হচ্ছে ভি ম্যাক্স সমান সমান ওমেগা এ। তা আমার কি কি লাগবে? দেখো আমার লাগবে হচ্ছে ওমেগা লাগবে আর বিস্তার লাগবে। আমরা জানি সমীকরণের শুরুতেই দেখো যে এইটাই হচ্ছে বিস্তার, তার মানে এটা আমার অলরেডি পেয়ে গেছি। আর ওমেগা এটা পাবো কই থেকে? দেখো ওমেগাটি না, সাইন ওমেগাটি প্লাস দশা, তাহলে এখানে যে 31টা হচ্ছে ওমেগা। ওকে, খুবই ইজি। তাহলে সুতরাং ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। ওমেগা হচ্ছে 31 গুণন এ হচ্ছে 20, 3 দুগুণী 6 মানে 600, আরও 1 আছে তোমার 20, তোমার 620। এত কি
মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সর্বোচ্চ বেগ 620। দেখো পাই গেছি। আচ্ছা দেখো কত সহজ সহজ ম্যাথ। দেখো এটা সিইউ 22-23 আসছে। কৌণিক বিস্তার দেওয়া আছে 0.02 মিটার, কম্পাঙ্ক দেওয়া আছে, এটা কিন্তু কৌণিক কম্পাঙ্ক না, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2.5 হার্টজ। হলে এর সর্বোচ্চ দ্রুতি কত, মানে আলটিমেটলি এটাও কিন্তু সর্বোচ্চ বেগটাই চাইছে। দেখছো সব একই টাইপের, এটাও কিন্তু ডিওয়ার হার্নেসে আসছে। সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স সমান সমান আমরা জানি ওমেগা এ। তার মানে আমার দেখো বিস্তার তো দেওয়া আছে, তার মানে এটা লাগবে না বের করতে, আমার লাগবে হচ্ছে ওমেগাটা। আর এখানে দেওয়া আছে কি, মানে কম্পাঙ্ক দেওয়া আছে। আর আমরা জানি কি 1/f সমান সমান টি, পর্যায়কালের সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক। বুঝতে পারছো? পর্যায়কাল সমান সমান 1/f = টি বা টি = 1/f, যেটা হোক আর কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। কম্পাঙ্ক দেওয়া আছে 2.5 হার্টজ, আর হচ্ছে এ দেওয়া আছে হচ্ছে 0.02 মিটার। কৌণিক কম্পাঙ্ক ওমেগা = 2π/t। আমার একটু মিস হয়েছে, ওমেগা = 2π/t। ঠিক আছে, তাহলে দেখো এই কারণে বলতেছি মিলতেছে না কেন। দেখো ওমেগা হচ্ছে 2π/t × a, আর 1/t মানে হচ্ছে f, তার মানে 2πf। এই দেখো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো আমার ভি ম্যাক্স = 2πf × a লিখতে পারি আমরা। দেখো 2π, এফ এর মান দেওয়া আছে কত, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2.5, তোমার 2.5 গুণ আকারে, আর এ হচ্ছে 0.02 মানে 2/100। বুঝতে পারছো? এখন দেখো 2.5 কে যদি 2 দিয়ে গুণ দাও কত হয়, 2.5 × 2 5, 5কে আবার 2 দিয়ে গুণ দিলে 10। তো আমরা লিখতে পারি এটা π/10 ভাগ হচ্ছে 100। তাহলে এখানে একটা শূন্য কাটা গেল, তাহলে π/10 নাকি, π/10। পায়ের মান কত, 3.1416 ভাগ হচ্ছে 10। তার মানে 3.1416কে 10 দিয়ে ভাগ দিলে, 10 দিয়ে ভাগ দিলে খুব সহজ, জাস্ট একটা দশমিক বসানো, সমান সমান 0.314। দেখো এর থেকে সহজ ম্যাথ আছে, এর থেকে ইজি ম্যাথ আছে, এতে ইজি হিসাব তো আর নাই। তো 0.314, দেখো ডি নাম্বার অ্যান্সার। আচ্ছা পরেরটা দেখো, পরে দেখো একটা সমীকরণ দেওয়া আছে, সরণের সমীকরণ দেওয়া আছে y = 10 sin ωt প্লাস ডেল্টা। এর পর্যায়কাল 4 সেকেন্ড হলে কৌণিক কম্পাঙ্ক হতো। এখানে দেখো পর্যায়কাল দেওয়া আছে, কৌণিক কম্পাঙ্ক চাইছে। এটা তো আগেটার থেকেও সহজ। পর্যায়কাল যদি দেওয়া থাকে, তার মানে আমরা জানি কি পর্যায়কাল t সমান সমান, মানে ওমেগা = 2π/t। ঠিক আছে, তো পর্যায়কাল দেওয়া থাকলে কৌণিক কম্পাঙ্ক ইজিলি বের করা যায় 2π/4, তার মানে π/2। এটাই হচ্ছে তোমার কৌণিক কম্পাঙ্ক, π/2। দেখো পরেরটা দেখো, এখানে বলছে যে t = হট, আর 21-22 আসছে। দেখো মানে এই অধ্যায় থেকে ম্যাথগুলো ম্যাক্সিমামই তোমার ওই পর্যায়কাল, তারপর কৌণিক বেগ এগুলাই বের করতে বলবে। ঠিক আছে, আর এখানে চাইছে দেখো পর্যায়কাল চাইছে। আমরা জানি কি যে x = a sin ωt প্লাস ডেল্টা, তার মানে এই যে π/3t এটা হচ্ছে ωt। তো টি যদি আমরা এটার সাথে মিলাই, তাহলে ওমেগা হবে কি π/3। ওকে, তাহলে আমরা টি বাই যাবো ওমেগার সাথে, পর্যায়কাল একটা সম্পর্ক তোমরা জানি। ওমেগা যদি π/3 হয়, তাহলে টি = কি হবে, 2π/ω হবে। তাহলে 2π/π/3, পাই কাটা যাবে, 1/3 3 উপরে চলে যাবে। এখানে পাই কাটা, 2টা কেটে গেছে। ঠিক আছে, এই পাই আমরা কাটলাম, তাহলে 3টা 1/3 আছে, তো উপরে চলে যাবে, 3 × 2 = 6। তাহলে তোমার পর্যায়কাল হচ্ছে 6 সেকেন্ড। আচ্ছা পরবর্তীটা দেখো, একটি ব্লকের ভর ও বিস্তার হচ্ছে 2 গুণ করলে সর্বোচ্চ গতি কত গুণ পরিবর্তিত হবে। এটা কিন্তু একটু সুন্দর একটা ম্যাথ। বলছে ব্লকের ভর এবং বিস্তার 2 গুণ করলে সর্বোচ্চ গতি কত গুণ পরিবর্তিত হবে। নর্মালি আমরা জানি ভি ম্যাক্স এটা সমান সমান ওমেগা এ, হ্যাঁ, বিস্তারের সমানুপাতিক, বস্তুর মানে বেগটা, সর্বোচ্চ বেগটা মানে কিসের, বিস্তারের সমানুপাতিক। এখন বলছে ভর এবং বিস্তার 2 গুণ করা হয়েছে, ভরের সাথে তোমার এখানে বেগের সম্পর্ক আছে, বলো আছে? হ্যাঁ আছে। আমরা জানি কি জানো, m ω² = k। এটা পাইছো?
বলো কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। এ কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, মনে আসেনি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এটা সমান সমান এম ওমেগা স্কোয়ার। এটা কীভাবে আসছে আমি দেখাবো। হ্যাঁ, তাহলে বা ওমেগা স্কোয়ার লেখা যায় কি? ওমেগা স্কোয়ার লেখা যায় হচ্ছে কে ভাগ এম। সুতরাং ওমেগা ইকুয়াল টু রুট ওভার ভাগ কে ভাগ এম। ঠিক আছে, তার মানে ওমেগা ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? এখন বলছে যে নতুন যে ভর সেটাও দ্বিগুণ হয়েছে, বিস্তারও দ্বিগুণ হয়েছে। তাহলে নতুন যে বেগটা হবে, নতুন বেগ ভি ম্যাক্সিমাম, সেটা কত হবে? নতুন বেগটা হবে ওমেগা হচ্ছে রুট ওভার কে বাই এম। তার মানে রুট ওভার কে ভাগ 2m। ভর দ্বিগুণ করছি, দেখো ভর আমি আগে ছিল শুধু এম, ভর আমি এখন করছি দ্বিগুণ 2m ইন্টু, আর বিস্তারটা কয়গুণ করছি? বিস্তারটাও আমরা 2 গুণ করছি, তার মানে 2a, আগের এর দ্বিগুণ। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে যদি একটু কাটাকাটি করি, আচ্ছা বা পরের পেজে গেলে ভালো হবে, একটু কাটাকাটি করি, আমরা পেলাম হচ্ছে ভি ম্যাক্স নতুনটা ভি প্রাইম, এটা সমান পাইলাম আমরা হচ্ছে রুট ওভার কে ভাগ 2m ইন্টু 2a। ওকে, নিচে দেখো রুট 2 আছে, উপরে 2 ভাগ রুট 2। হ্যাঁ, কাটাকাটি গিয়ে কি হবে? হবে রুট 2টা শুধু রুট 2 ইন্টু রুট ওভার কে ভাগ এম ইন্টু এ। রুট ওভার কে ভাগ এম ইন্টু এ, এটা মানে কি বলো তো? দেখো এটা মানে কিন্তু আগের যে বেগটা ছিল শুধু ভি ম্যাক্স, ওমেগা হচ্ছে রুট ওভার কে বাই এম, আর এটা লেখা যায় কি দেখো রুট ওভার কে ভাগ এম ইন্টু এ। তার মানে আগের বেগটা ছিল হচ্ছে রুট ওভার কে বাই এম ইন্টু এ। এখন বেগটা কত আসছে দেখো, এখন বেগ আসছে রুট ওভার কে বাই এম ইন্টু এ ইন্টু রুট 2। ঠিক আছে, রুট 2 ইন্টু ভি ম্যাক্স, আগের বেগটা। ঠিক আছে, তার মানে আগের বেগের কয় গুণ হলো? নতুন বেগ যেটা সর্বোচ্চ বেগ ভি প্রাইম, সেটা হবে রুট 2 ইন্টু আগের বেগ, মানে আগের বেগের রুট 2 গুণ। ঠিক আছে, যদি তোমার এখানে কোনো অপশন আছে নি, দেখো কোনো অপশন নাই, যদি তোমার রুট 2 আকারে দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি রুট 2 আকারে না দিয়ে থাকে, যদি মান আকারে দেওয়া থাকে, পয়েন্ট আকারে দেওয়া থাকে, আমরা নর্মালি জানি রুট 2 সমান সমান মনে রাখবা, এটা একটু মনে রেখো তোমরা, রুট 2 সমান সমান 1.41 সামথিং ডট ডট ডট। ঠিক আছে, তার মানে 1.41 ইন্টু ভি ম্যাক্স, 1.41 গুণ। ঠিক আছে, আচ্ছা দেখো বুঝতে পারছো আশা করি? খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, কিন্তু মানে এদের থেকে যে কোশ্চেন ম্যাথগুলো আসে তার মধ্যে থেকে একটু ডিফিকাল্ট, মানে ডিফারেন্ট আর কি। আর যে কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, এটা কীভাবে আসছে আমি তোমাদের দেখাই দিব, সামনে দেখাই দিব। দেখো পরের যে টাইপটা হচ্ছে, সেই টাইপটা হচ্ছে দশা এবং দশা পার্থক্য। আমরা মোটামুটি জানি দশা পার্থক্য যেটা ডেল্টা সমান সমান 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। ঠিক আছে, মনে করো কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করছে, হ্যাঁ এখান থেকে যাত্রা শুরু করছে, মনে করো যে কোনো পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করতে পারে, নাকি যে কোনো পয়েন্ট থেকে যাত্রা শুরু করতে পারে। মনে করো সে এখান থেকে এই বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করার পরে এই যে এই অবস্থানে গেছে, তার মানে এটুকু তোমরা জানো যে এটা হচ্ছে π/2 সাইন ওয়েভ, যেহেতু একটা 90 ডিগ্রিতে সর্বোচ্চ, তার মানে এটা হচ্ছে π/2। এটা হচ্ছে মনে করো ডেল্টা 2 সমান সমান π/2 মনে করো। আর এখানে যত স্থির অবস্থা, মানে শুরুতে ছিল হচ্ছে ডেল্টা 1, এটা সমান সমান 0 ছিল, বস্তুটা 0 আদি অবস্থান 0 থেকে তোমার π/2 অবস্থানে গেছে, তোমার ডেল্টা 2 সমান সমান π/2। তাহলে তোমার দশা পার্থক্য কত? দশা পার্থক্য ডেল্টা সমান সমান π/2 মাইনাস 0, তার মানে আলটিমেটলি π/2 নাকি? এটা হচ্ছে তার দশা পার্থক্য। আর পথ পার্থক্য হচ্ছে তার যে এইটুকু, মনে করো এইটুকু, তার মানে মূলবিন্দু থেকে এই কত দূর পর্যন্ত সে সরছে, এটা হচ্ছে তার পথ পার্থক্য ডেল এক্স। এটা সমান সমান হোয়াট? দেখো এই শুরুর অবস্থানে যখন তার আদি দশা ছিল, তখন তোর 0 অবস্থান থেকে শুরু করছে, মূলবিন্দু থেকে শুরু করছে, এখানে আদি দশা ছিল 0। আর তার যখন সে 0 অবস্থানে ছিল, তখন তার পথও ছিল কত? অতিক্রান্ত পথ x1 ছিল 0। আর এখানে আসার পরে তার x2 কত হয়েছে? দেখো x2 হয়েছে, সেটা আমরা বের করবো আর কি। দেখো আমরা জানি নর্মালি দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য।
তাহলে দেখো ডেল এক্স এটা সমান সমান কী হবে, ডেল্টা ভাগ ল্যামডা বাই 2 পাই। দশা পার্থক্য আমরা কত পাইছি, দশা পার্থক্য হচ্ছে π/2 ইন্টু ল্যামডা বাই 2 পাই, পাই কাটা থাকে হচ্ছে λ/4। তার মানে এইখান থেকে এই পর্যন্ত তার পথ পার্থক্যটা হচ্ছে λ/4, λ/4। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মানে এখান থেকে এই পর্যন্ত নর্মালি বুঝতেইছো যে 90 ডিগ্রি যদি তার দশা পার্থক্য হয় তাহলে λ/4 মানে তার তরঙ্গ দৈর্ঘ্যের 1/4 সে মানে রৈখিক বরাবর সে দূরত্ব অতিক্রম করবে। বুঝতে পারছো? এটা খুবই সহজ। তাহলে সুতরাং x2 কত আসে, x2 আসেও সমান সমান λ/4। এটা খুবই সহজ। এখান থেকে আমি তোমার এটাও টাইপ কিন্তু ম্যাথ আসবে না, আমি তোমাদের একটু কনসেপ্টটা দেখাই দিলাম আর কি। দেখো খুব সহজ ম্যাথ আসবে ওই ফর্মুলা থেকে, এই ফর্মুলাটা মনে রাখবা, দশা পার্থক্য 2π/λ পথ পার্থক্য, এখান থেকেই ম্যাথগুলো দিবে তোমাদের। দেখুন গত বছর এগ্রিতে 23-24 আসছে, দশা পার্থক্য দেওয়া আছে 3π/2, তাহলে পথ পার্থক্য কত, ডেল এক্সটা কত, এটা তো মুখে মুখে করা যায়। আমরা জানি কি দশা পার্থক্য 2π/λ ইন্টু পথ পার্থক্য, তাহলে পথ পার্থক্য কত হবে, পথ পার্থক্য হবে λ/2π ইন্টু দশা পার্থক্য 3π/2, পাই কাটা যাবে, তাহলে 3λ/2 × 4, এটা হচ্ছে তার পথ পার্থক্য। বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে দেখো এখানে পথ পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য বের করতে বলছে। এটা দেখো ডিউ 22-23 আসছে, জেইউ 19-20 আসছে, এটা তো আরও সহজ, এটা দিয়ে হাত দেখে করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা দেখো পরেরটা দেখো, এখানে একটা কণার সমীকরণ দেওয়া আছে, যদি বলছে যদি সরণ 2.5 সেন্টিমিটার হলে কণাটির আদি দশা কত হবে। এটা একটা সরণের সমীকরণ না, মানে ওয়াইয়ের মানটা যদি 2.5 সেন্টিমিটার হয় তাহলে আদি দশা কত হবে। দেখো আদি দশা, কোনো একটা বস্তু যখন যাত্রা শুরু করে, যে অবস্থা থেকে যাত্রা শুরু করছে তখন না ওই সময়টা কিন্তু 0 ধরা হয়। আদি দশা মানে কি, একদম প্রারম্ভিক অবস্থা, তখন কিন্তু সময় কত ছিল, সময় ছিল 0। বুঝছো তো, যে কোনো একটা বস্তু যখন যাত্রা শুরু করে, মনে করো এই তরঙ্গটাই যখন সে যাত্রা শুরু করছে, এইখান থেকে যাত্রা শুরু করছে, এই পয়েন্টে কিন্তু সময়টা কত ছিল, 0। আদি দশায় সময়টা 0, তারপরে সে যাত্রা শুরু করছে, হয়তো বা সে এখান থেকে যাত্রা শুরু করছে, আর একটা বস্তু এখান থেকেও যাত্রা শুরু করতে পারে নাকি, এটা কিন্তু তার একটা আদি দশা। এখানে কিন্তু টিটা কিন্তু 0ই, সময়টা 0ই আলটিমেটলি। ওকে, তার মানে এই যে y = 5 sin ωt প্লাস ডেল্টা, এই ডেল্টা হচ্ছে আদি দশা, এটা তো আমরা সবাই জানি, আর হচ্ছে এই টিটা হচ্ছে 0, তাহলে কি লেখা যায়, বা y = 5 sin ডেল্টা। বুঝতে পারছো? আদি দশায় টি = 0, আদি দশার ক্ষেত্রে টি = 0, তাহলে y এর মান দেওয়া আছে, এখানে সরণ দেওয়া আছে, যখন t = 0 তখন সরণটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, তাহলে y এর মান আমরা 2.5 সেন্টিমিটার বসাই দিই, 2.5 = 5 sin ডেল্টা। তাহলে সে ভাগ চলে আসলে 2.5কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়, হাফ, আড়াই নাকি, আড়াইকে 5 দিয়ে ভাগ দিলে 1/2 sin ডেল্টা = হাফ। সাইন কত ডিগ্রি মান, হাফ, 30 ডিগ্রি, সুতরাং ডেল্টা = 30 ডিগ্রি। অ্যান্সার কত, 30 ডিগ্রি। বুঝতে পারছো? দেখো এটা দেখো, এখানে বলছে একটি স্বল্পসঞ্চিত গতিসম্পন্ন স্পন্দনরত দুটি কণার সরণ x1 দেওয়া আছে a sin ωt, আর x2 দেওয়া আছে a cos ωt, x2 দেওয়া আছে a cos ωt। এখন বলছে এদের মধ্যে দশা পার্থক্য কত হবে, যে কোনো সময় এদের দশা পার্থক্যটা কত হবে। নর্মালি যদি তুমি চিন্তা করো, এই ফিগারটা যদি তুমি মাথার মধ্যে একটু চিন্তা করো, দেখো নর্মালি সাইন ওয়েভটা কেমন, সাইন ওয়েভটা হচ্ছে মূলবিন্দু থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়, 90 ডিগ্রিতে সর্বোচ্চ হয়। আর কজ ওয়েভটা কেমন, কজ ওয়েভটা হচ্ছে তোমার 0, যখন cos 0 = 1, তার মানে 0তে সর্বোচ্চ আর এখানে সর্বনিম্ন, এরকম নাকি, যখন এটা 0 ছিল তখন এটা সর্বোচ্চ ছিল, এরকম দুটো একটা বিপরীত। তুমি বুঝতেই আছো যে তাদের মধ্যে দশা পার্থক্য
কত অলওয়েজ π/2 পরিমাণে থাকবে, বোঝা যেতেছে। তারপর যদি তোমার একটু খটকা থাকে আমি তোমার একটু ম্যাথমেটিক্যালি দেখাই যে x1 দেওয়া আছে a sin ওমেগা টি আর x2 হচ্ছে a cos ওমেগা টি। এটা কিন্তু তোমরা নর্মালি দেখাতে আসলে বুঝতে পারবা, তারপর তোমাদেরটা আমি দেখাই দিয়েছি। দেখো a cos ওমেগা টি, হ্যাঁ আমরা যে কন্টেন্টের হিসাব করছিলাম না, কন্টেন্টের হিসাবটা দেখো, এটাকে আমরা এরকম লিখতে পারি a sin π/2 বা 90 ডিগ্রি প্লাস ওমেগা টি লিখতে পারি আমরা, বলো π/2 প্লাস ওমেগা টি। এটা আলটিমেটলি এটাই তো আসে sin π/2 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি বা 90 ডিগ্রির গুণিতক হয়, হ্যাঁ তাহলে সেটা কি হবে 90 ডিগ্রির মানে বিজোড় গুণিতক হয়, তাহলে কি হয় সাইন হয়ে যায় cos, তাহলে সাইন হয়ে যাবে cos। ওকে, তারপরে কি π/2 প্লাস ওমেগা টি, মানে এটা হচ্ছে কি এই পর্যন্ত হচ্ছে π/2। এখন যদি আরও প্লাস ওমেগা টি করি তাহলে এই কন্টেন্টে চলে আসে নাকি, এই কন্টেন্টে সাইন আর কোসেক কি পজিটিভ, এটা আমরা জানি সাইন এখানে পজিটিভ, সাইন এখানে পজিটিভ, তার মানে আলটিমেটলি cos ওমেগা টি থাকবে। কোনো সমস্যা আছে নাই? এখন দেখো আমি x2 আর x1 কিন্তু এখন বিয়োগ করতে পারবো তাদের দশাটা, এটা এই সমীকরণে x1 এর সমীকরণের দশাটা হচ্ছে এটা, আর x2 সমীকরণের দশাটা হচ্ছে এইটা। এখন কিন্তু আমি তাদের দশাটা পার্থক্য করতে পারবো। এর আগে পারছিলাম না কেন? কারণ x1 ছিল a sin ওমেগা টিতে, সাইনের দেওয়া ছিল, আর x2 দেওয়া ছিল cos-এর। এখন আমি দুটাকেই সাইনে নিছি, এখন আমি তাহলে তাদের দশাটা পার্থক্য করতে পারবো। তো সুতরাং তাদের দশা পার্থক্য কত হবে বলো তো? দশা পার্থক্য π/2 বড়টা থেকে ছোটটা বাদ নাকি মাইনাস ওমেগা টি, এটা কাটাকাটি যায়, থাকবে হচ্ছে আলটিমেটলি π/2। বুঝতে পারছো? একদম মানে ওইটা তোমরা তো এমনি আমি জানি তোমরা মোটামুটি ব্রিলিয়ান্ট সবাই, দেখার সাথে সাথে বুঝতে পারছো। তারপর একটু ম্যাথমেটিক্যাল দেখাইলাম, আর এটা তো তোমরা এমনি জানোই মোটামুটি। দেখো পরেরটা, দেখো পরেরটাও ওরকমই। এখানে দেওয়া আছে একটা সমীকরণ x a sin ওমেগা টি প্লাস পাই, আর এটা হচ্ছে a cos ওমেগা টি প্লাস π/3। তাহলে বলছে তাদের দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য কত হবে? ওই যে তোমরা কিন্তু জানো যে সাইন আর cos অলরেডি তারা 90 ডিগ্রি দশা পার্থক্যে কিন্তু আগাইতেই আছে, তারা কিন্তু অলরেডি 90 ডিগ্রি দশা পার্থক্যে আগাইতেছে। তার মানে তুমি কি করবা? অতিরিক্ত 90 ডিগ্রিটার সাথে বাকিটা বাদ দিয়ে দিবা। বুঝতে পারছো? তারা কিন্তু অলরেডি 90 ডিগ্রি দশা পার্থক্যে আগায় আছে, বুঝো নাই? তার মানে তুমি অলরেডি মানে তাদের পার্থক্যটা কিন্তু π/2, 90 ডিগ্রিটা অলরেডি যোগ করে দিবা মনে মনে, ঠিক আছে? তাও তোমাদের আমি একটু ম্যাথমেটিক্যালি দেখাই। দেখো এটা মনে করো x1 আর x2, এটাকে একটু ভাঙাও। x2 এটা সমান কত হয়? a সাইনকে আমরা যদি মানে দুটাকেই আমরা সাইনে কনভার্ট করতে চাইতেছি, তাহলে আমরা কি করব? ওই যে π/2 প্লাস সামথিং কত ওমেগা টি প্লাস π/3। তার মানে এটা কিন্তু একটা কি, এটা একটা কিসের সমীকরণ? দেখো এটা কি, দেখো 90 ডিগ্রি π/2, 90 ডিগ্রির কারণে সাইন হয়ে যাবে cos, আর এটা 90 ডিগ্রি প্লাস সামথিং, জানো পুরোটাই কি হয়ে যাবে মানে যার কারণে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তার মানে এখন দেখো আমরা এই পুরোটা থেকে এটা বাদ দিতে পারবো, কারণ এটাও সাইনের ফর্মুলা। তো সুতরাং দশা পার্থক্যটা কত হবে? দশা পার্থক্যটা হবে বড়টার থেকে ছোটটা বাদ। দেখো এটা কিন্তু এখানে বড়, পাই প্লাস এটা হচ্ছে মানে ওমেগা টি প্লাস পাই, মানে বেশি বড় এটা, আর এটা কিন্তু ছোট আলটিমেটলি দেখা যাচ্ছে 90 ডিগ্রির সাথে কিছু অংশ। তার মানে এটা বড়, তার মানে বড়টাকে লিখি আমরা ওমেগা টি প্লাস পাই মাইনাস ছোটটা হচ্ছে π/2 মাইনাস ওমেগা টি মাইনাস π/3। আলটিমেটলি এটা কাটা যাবে, আর দেখো 3 দুগুণে 6, 6 পাই মাইনাস 3 পাই মাইনাস 2 পাই ইকুয়াল টু π/6। এই হচ্ছে তাদের দশা পার্থক্য। বুঝতে পারছো? খুবই সহজ না? আলটিমেটলি তার দশা পার্থক্য হচ্ছে π/6। দেখো পরটা দেখো এখন। সরলছন্দিত স্পন্দনরত কোনো কণার গতির সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে আদি দশা কত হবে? বলছে যে একটা বস্তু কণা গতির সর্বোচ্চ অবস্থান থেকে, দেখো এই যে আবার বারবার একই
জিনিস আঁকতে হয়। দেখো এইটা হচ্ছে সর্বনিম্ন অবস্থা। কোনো একটা বস্তু কণা যদি বা একটা তরঙ্গ মনে করো এখান থেকে যাত্রা শুরু করছে, এটা তার সর্বনিম্ন অবস্থা। সে সর্বোচ্চ অবস্থা বা সাম্যাবস্থা, এটা সে সর্বোচ্চ অবস্থান এই পর্যন্ত উঠে নাকি, এটা হচ্ছে তার সর্বোচ্চ অবস্থা, এটা হচ্ছে তার সর্বনিম্ন অবস্থা। তো বলছে সে অলরেডি সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু যদি করে, সে যদি এমন হয় তার গতিপথে সে অলরেডি সর্বোচ্চ অবস্থান, মানে এই অবস্থান থেকে যাত্রা শুরু করছে, অলরেডি সেই অবস্থান থেকে যাত্রা শুরু করবে। তাহলে তার আদি দশা কত হবে, মানে এইখান থেকে যাত্রা শুরু করছে সে, এইখান থেকে যাত্রা শুরু করলে তাহলে তার আদি দশাটা কত হবে বলো তো? সে যদি অলরেডি সর্বোচ্চ অবস্থান যাত্রা শুরু করে তার আদি দশা কত হবে? আদি দশা হবে সে অলরেডি π/2 পরিমাণে আগায় আছে, সে অলরেডি কি মানে π/2 পরিমাণে আগায় আছে, π/2 পরিমাণে আগায় আছে। বুঝতেছো? ববের ক্ষেত্রে একটু সুন্দর করে বোঝা যায় জিনিসটা। মানে ববটা এইখান থেকে যাত্রা শুরু করা বাদ দিয়ে এইখান থেকে তুমি ছাড়িয়ে দিছো, মনে করো এইখান থেকে তুমি ধাক্কা দাও নাই, তুমি মনে করো এখান থেকে ছাড়িয়ে দিছো, তার মানে তুমি অলরেডি সে π/2 পরিমাণে দশায় থেকে ছাড়ে দেওয়া হয়েছে, তার মানে সে অলরেডি কি মানে আদি দশা হবে π/2, 90 ডিগ্রি থেকে যাত্রা শুরু করবে। বুঝতে পারছো? আচ্ছা পরেরটা দেখো। পরের টাইপটা হচ্ছে আমাদের স্প্রিং সংক্রান্ত। এখানে আছে আমাদের গতিশক্তি আছে, বিভব শক্তি আছে। আমরা ফর্মুলাগুলো মোটামুটি জানি। স্প্রিংয়ের ক্ষেত্রে বিভব শক্তি হাফ kx স্কোয়ার ইকুয়াল টু হাফ m ওমেগা স্কোয়ার x স্কোয়ার, আর কে সমান হাফ k ইন্টু a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তো মোটামুটি আমরা সবাই জানি। আর মোট শক্তি হচ্ছে সংরক্ষিত থাকে, এটা সমান হাফ k a স্কোয়ার। আর হচ্ছে দেখো আমি তোমাদেরকে এই জিনিসটা দেখায় দিব এখন। মনে করো একটা স্প্রিং, যাতে আমরা এদিকে দেখাই। দেখো মনে করো একটা স্প্রিং, এখানে তুমি একটা এম ভরের বস্তু ঝুলাই দিছো, এম ভরের একটা বস্তু ঝুলাই দিছো। ঝুলাই দেওয়ার কারণে সেটা কি হবে বলতো? সেটা একটু বাইরের দিকে চলে যাবে নাকি, তোমার এক্স পরিমাণে সরণ হলো, মোটামুটি এটুকুর পরিমাণে সরণ হয়েছে তার এক্স মিটার সে কি হয়েছে সরণ হয়েছে, তার এক্স মিটার সরণ হয়েছে। আচ্ছা তো তার যে বিপরীতে তার ওয়েটটা কাজ করছে কোন দিকে বলো তো? এই বস্তুটা, ভারী বস্তুটার ওয়েট কাজ করছে এইদিকে, মানে mg বা ma যেটা বলো না কোনো f যেটা, তো তার বলটা কাজ করছে নিচের দিকে, মানে বস্তুর ওয়েটটা। আর অ্যাকচুয়ালি স্প্রিং তার নিজের অবস্থা ধরে রাখার জন্য সে নিজের দিকে একটা বল প্রয়োগ করবে, হ্যাঁ সেটা এফ। এটা কিন্তু আলটিমেটলি ওই যে এমজির সমানই। যে ভারী বস্তুটা আমরা মানে এম ভারী বস্তুটা দিছি সেটা নিচের দিকে যে পরিমাণে বল লাভ করতেছে, সেটাই সেই বলটাই কিন্তু স্প্রিংটা ভিতরের দিকে পুশ করতেছে আর কি। যাই হোক, তো এই এফটা দেখো আমরা জানি এফ সমান এম জি, আর হচ্ছে যে কাজটা হয়েছে দেখো এখানে স্প্রিংটা যখন এখান থেকে ছেড়ে দিছি, আমরা আর একটা ফর্মুলা জানি যে এফ সমানুপাতিক এক্স। বল কিসের সমানুপাতিক? এক্স এর সমানুপাতিক। এক্স কি? এক্স হচ্ছে তোমার সরণ এবং বলের অভিমুখ বিপরীত কিন্তু সমানুপাতিক, বা এফ ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন উঠায় আমরা পাই হচ্ছে কে এক্স। ঠিক আছে, এই কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, বা কে সমান এফ ভাগ এক্স। ঠিক আছে, এফ বাই এক্স, এফ ভাগ এক্স। আর এফ সমান কি আমরা জানি? এম জি ভাগ হচ্ছে এক্স। ঠিক আছে, এখন মনে করো এটা হচ্ছে এম ভরের বস্তু ঝুলাই দিছো জি ত্বরণে, নিচের দিকে টানতেছে। তার মানে কি জি ইকুয়াল টু ত্বরণ না? ত্বরণের আমরা ফর্মুলা জানি কি? জি বা এ, এটা সমান আমরা জানি ওমেগা স্কোয়ার এক্স। ভুলে গেছি আমরা? জি বা এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স। তার মানে এটা আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার এক্স ইন্টু এম, নাকি? দেখে এই পাশে লিখে দিই এম ওমেগা স্কোয়ার এক্স ভাগ এক্স। এটা সমান এক্স এক্স কাটা যাবে, দেখো এক্স এক্স কাটা থাকে সমান ওমেগা এম ওমেগা স্কোয়ার। তো সুতরাং দেখো আমি কি পেলাম এখানে, দেখো সুতরাং আমি কে পাইলাম এইটা, দেখো কে সমান এই দেখো এইটা
কে সমান সমান এম ওমেগা স্কোয়ার। বুঝতে পারছো স্প্রিং ধ্রুবক কীভাবে এম ওমেগা স্কোয়ারের ফর্মুলাটা কীভাবে আসে? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আমরা পেলাম কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। ওকে, আচ্ছা আর কোনটা আছে, আর কোনটা প্রমাণ করতে হবে দেখো। আর হচ্ছে তার মানে দেখো যে কে সমান সমান এম ওমেগা স্কোয়ার পরিবর্তে কি লেখা যায়। আচ্ছা এখন দেখবো আমরা বিভব শক্তি আর গতিশক্তির ফর্মুলাগুলো দেখবো একটু। দেখো যখন একটা ববের কথা চিন্তা করো, একটা বব চিন্তা করো, জানি আমরা যে এই সর্বনিম্ন অবস্থায় যখন সে এখানে ছিল সর্বনিম্ন অবস্থায় তার মোট ইয়াটা কত, মানে বেগটা কত, এখানে তার বেগ ভিকল টু ওমেগা এ, আমরা জানি ভিকল টু ওমেগা এ, আর এখানে সরি ভিকল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে তার এক্সের মানটা 0, তার মানে এখানে তার বেগটা হচ্ছে সর্বোচ্চ, তার মানে ভিকল টু ওমেগা সর্বোচ্চ মান। বুঝতে পারছো? ভি ম্যাক্স পাবো আমরা এখানে, সাম্যাবস্থায় বেগ হচ্ছে সর্বোচ্চ। ওকে, এখন বেগ যদি সর্বোচ্চ হয় আমরা জানি সমান সমান কি, ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, তার মানে এইখানে তার ইকেটাও কি হবে, সর্বোচ্চই হবে। ঠিক আছে, ইকেটাও কি হবে, সর্বোচ্চই হবে, ইকেটাও কি হবে, তার সর্বোচ্চই হবে। আর এখানে যেহেতু তোমার বেগটা সর্বোচ্চ, তার মানে তার বিভব শক্তিটা কি হবে, সর্বনিম্ন হবে। ঠিক আছে, আমরা আগে দেখি এই ইকে সমান সমান হাফ কে মানে এ স্কোয়ারটা কীভাবে আসলো। দেখো নর্মালি ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এটা তো আমরা সবাই জানি, হাফ এম আর ভি মানে কি, সরল দোলকের ক্ষেত্রে ভি এর ফর্মুলাটা কি, যদি বস্তুটা এখানে আসে দোলকটা এই পরিমাণ যদি এক্স পরিমাণ সরণ হয় তাহলে এই পয়েন্টের জন্য ভি সমান সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে ভি সমান ভি স্কোয়ার লিখতে পারি কি আমরা, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। এত এর উপরে কি স্কোয়ার, এম ভি স্কোয়ার, যে ভি মানে ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে স্কোয়ার হাফ এম স্কোয়ার তো দুটোর উপরে আছে, তার মানে ওমেগা স্কোয়ার ইন্টু এই স্কোয়ার আর রুট কাটা যাবে, থাকবে হচ্ছে শুধু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এম ওমেগা স্কোয়ার মানে আমরা কি শিখছি বলতো, এম ওমেগা স্কোয়ার মানে আমরা শিখছি হচ্ছে কে, একটু আগে দেখছি, তাহলে এর সমান লিখতে পারি আমরা হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটাই হচ্ছে গতিশক্তির ফর্মুলা। আর বিভব শক্তির ক্ষেত্রে এই তুমি আমি এখানে যেটা দেখা দিয়েছিলাম তোমার, আমি বিভব শক্তির ক্ষেত্রে মনে করো এইখানে মোট শক্তিটা তোমার গতিশক্তি। ঠিক আছে, এখানে তোমার যেহেতু বস্তুটা মানে বেগটা মানে এখানে হয়ে যায় সর্বোচ্চ হয়, তার মানে তার এখানে সম্পূর্ণটাই গতিশক্তি। এইখানে গিয়ে তার সম্পূর্ণ শক্তি যেটা থাকে, এখানে তার বেগটা কোনো একটা বস্তু সর্বোচ্চ অবস্থানে গেলে তখন তার বেগ হয়ে যায় কত, সর্বোচ্চ অবস্থায় গেলে বেগ হয়ে যায় 0, তখন যে শক্তিটা থাকবে সেখানে থাকবে শুধু বিভব শক্তি, তখন থাকবে ইপি সমান সমান হাফ কে এ স্কোয়ার, এটা আমরা সবাই জানি মোটামুটি। সর্বোচ্চ অবস্থানে বিভব শক্তি হচ্ছে মানে হাফ কে স্কোয়ার মানে সর্বোচ্চ, আর এইখানে সাম্যাবস্থায় বিভব শক্তিটা সর্বনিম্ন, গতিশক্তিটা সর্বোচ্চ। আচ্ছা এখন এই যে এইখান থেকে যখন বস্তুটা এক্স ইকুয়াল টু 0 অবস্থানে, সাপোজ এক্স ইকুয়াল টু 0 অবস্থানে, তখন তার বিভব শক্তিটা কত ছিল, বিভব শক্তি ছিল 0। এখন মনে করো এক্স পরিমাণ সে সামনের দিকে গেছে, এই বিন্দুর ক্ষেত্রে তার শক্তিটা কত হবে বলতো, মানে এখান থেকে পর্যন্ত যেতে তার কাজটা কত, ডাব্লিউ বা কাজটা তার কত বলতো, কাজ সমান সমান এফ ইন্টু এক্স। বুঝতে পারছো, এখান থেকে এই পর্যন্ত যেতে তার কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স। হ্যাঁ, আর এই দেখো এই যে এফ, তার মানে আমার লাগবে কি এখানে বল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে তার কতটুকু বল লাগছে। হ্যাঁ, কিন্তু যখন এক্স ইকুয়াল টু 0 ছিল তখন তার বল কত ছিল বলতো, এক্স ইকুয়াল টু 0 ছিল তখন তার এফ অনও ছিল কত, এফ অনও ছিল 0। এক্স ইকুয়াল টু যখন 0 ছিল এই পয়েন্টে এফ ওয়ানের মানও 0, কিন্তু যখন এখানে আসছে
তখন তার একটা মানে তার F2 পরিমাণ বল প্রয়োগ দিয়েই কিন্তু সেইখানে আসছে। আর F2 সমান সমান তার কত বলো তো? আমাদের F সমান সমান কি? F সমান সমান ওমেগা স্কয়ার এক্স পড়ছি না আমরা F সমান সমান kx পড়ছি না? F2 এর সমান সমান kx, F2 সমান সমান kx ইকুয়াল টু ওমেগা স্কয়ার m ওমেগা স্কয়ার x। এটা হচ্ছে তার F2। বুঝছো? যখন সাম্যাবস্থায় ছিল তখন তার F1 সমান সমান 0 ছিল। সো যখন একটু আগাইছে তার F2 পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে, মানে m ওমেগা স্কয়ার x পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে। ঠিক আছে? তার মানে তার একটা মানে গড় বল প্রয়োগ করতে হয়েছে না? এখন আমি তো সম্পূর্ণ বলটা নিতে পারবো না, আমার প্রয়োগ করতে হবে কি? গড় বল। বুঝছো? আমার প্রয়োগ করতে হবে গড় বল। তার গড় বলটা কত? F সমান সমান কি হবে? এটা সমান সমান হবে F1 প্লাস F2 ভাগ 2 ইন্টু x। বুঝছো? আর F1 কত? F1 হচ্ছে 0, সাম্যাবস্থায় 0। আর F2 পেলাম কত আমরা? m ওমেগা স্কয়ার x ভাগ 2 ইন্টু x সমান সমান পাবো হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। বুঝতে পারছো? এইটা আমরা যে পাইলাম, এটা পাইলাম হচ্ছে আমরা এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে কাজ। বুঝছো? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে কাজ পাইছি আমরা W, আর এই কাজটাই সমান সমান বিভব শক্তি। বুঝতে পারছো? কাজের তো বা শক্তির তো কোনো ধ্বংস কিছু নাই। এখান থেকে এই পর্যন্ত যতটুকু কাজ লাগে বা শক্তি লাগে, এই কাজটা তো কি মানে শক্তি, মানে এখান থেকে এই পর্যন্ত আসতে যতটুকু শক্তি খরচ হয়েছে এটি তার বিভব শক্তি। বুঝতে পারছো? মোট কথা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে আমার একটা গড় বল, মানে এখানে x শুরুতে ছিল তার বল 0, x = 0 অবস্থানে, সে যখন x অবস্থানে চলে গেছে, এখান থেকে x দূরত্বে চলে গেছে, তখন তার মানে F2 পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে m ওমেগা স্কয়ার x। হ্যাঁ, তার মানে এই বিন্দু থেকে এই বিন্দুতে তার একটা গড় বলটা হচ্ছে তার মানে তার মানে গড় বলের কারণে তার কি হয়েছে, মানে স্মরণ হয়েছে এটা। তার মানে তার বিভব শক্তিটা হচ্ছে তার যে মানে কাজ তার গড়। বুঝতে পারছো? হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। এটা হচ্ছে তার মানে বিভব শক্তির ফর্মুলা। এটা হচ্ছে বিভব শক্তির ফর্মুলা। বুঝছো? এটা সমান kx স্কয়ার লেখা যায়, হাফ kx স্কয়ার, তোমরা জানো। তো বুঝতে পারছো? কে সমান সমান হাফ k a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর ইয়ার ক্ষেত্রে ইপি সমান সমান হাফ kx স্কয়ার বিভব শক্তি। আচ্ছা, এটা তোমাদের লাগবে না, জাস্ট তোমাদের আমি একটু দেখাই দিলাম আর কি ফর্মুলাগুলো। আচ্ছা, এখানে যদি কোনো একটা স্প্রিংকে m/n অনুপাতে কাটা হয় তাহলে এইটা ফর্মুলা, এটা থেকে আসে মাঝে মধ্যে। আর যদি দুই টুকরা স্প্রিংকে ধ্রুবক মানে k1 k2 আর কি, তোমার একটা স্প্রিংকে যদি বিভিন্ন অনুপাতে কাটা হয় আর কি, যেমন একটা স্প্রিং, এখানে একটা বস্তু আছে m ভরের বস্তু আছে, এটাও একটা, এখানে একটা স্প্রিং এবং ঝুলানো থাকে, তাহলে এটা যদি k1 হয় এটা k2, তাহলে তোমার ইয়াটা কি হবে? kp হবে k1 প্লাস k2। বুঝতে পারছো? তুল্য যে স্প্রিং ধ্রুবকটা, এখানে চারটা স্প্রিং থাকতো এইভাবে যুক্ত থাকতো শ্রেণী আকারে, তারপর যদি বস্তু যুক্ত থাকতো এরকমভাবে, এটা যদি k1 হয় এটা যদি k2 হয়, তাহলে দেখো এটা যদি শ্রেণীতে যুক্ত থাকে নর্মালি বুঝাই যেতেছে দুটো স্প্রিং একটা আরেকটা যদি স্প্রিং যুক্ত করো, তারপর তুমি যদি টান দাও তাহলে তাদের তুল্য যে স্প্রিংটা ধ্রুবকটা সেটা কমে আসবে, স্প্রিংয়ের যে স্প্রিংত্ব এটা কমে আসবে। বুঝো নাই? তার মানে হবে 1/ks সমান সমান 1/k1 প্লাস 1/k2। সমান্তরাল যুক্ত করলে আমরা স্প্রিং ধ্রুবকের মানটা বেড়ে যাবে, নর্মাল সেন্সই বলে আমাদের এটা। একটা বড় বস্তুকে যদি দুটো স্প্রিংয়ের সাথে যুক্ত করো, এটা যদি k1 হয় এটাও k2 হয়, তাহলে এখানে ক্ষেত্রেও kp এর মানটাই সেম, এরকমই জাস্ট যুক্ত করে দিবা। দুটো স্প্রিং এখানে আরেকটা স্প্রিং যুক্ত করো, তাহলে তুল্য স্প্রিংত্ব আরও বেশি বাড়বে। বুঝতে পারছো? দেখো আমরা একটু ম্যাথ করি। এর একটা বস্তুকরণ সরণের সমীকরণ দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, 13 নিউটন পার মিটার, আর t = π/9 হলে বিভব শক্তি কত? দেখছো? আমরা জানি বিভব শক্তি ফর্মুলা আমরা জানি কি, ইপি সমান সমান হাফ kx স্কয়ার, m ওমেগা স্কয়ার x স্কয়ার অথবা kx স্কয়ার, যখন যেটা দেওয়া থাকবে আর কি। তার মানে হাফ k এর মান দেওয়া আছে 30, আমার লাগবে হচ্ছে x স্কয়ারের মান বা x এর মান। x এর মান বের করার জন্য আমার লাগবে হচ্ছে, এখানে দেখো 2 sin 3t দেওয়া আছে, আমার সময়টা লাগবে, এখানে দেওয়া আছে
টি ইকুয়াল টু পাই বাই 9 দেওয়া আছে। তার মানে x সমান সমান কত হবে দেখো, x সমান সমান হবে 2 sin 3 ইন্টু টি, টি হচ্ছে পাই বাই 9, তাহলে 3/3 মানে 3 কে 9 দিয়ে কাটলে পাই বাই 3, 2 ইন্টু সাইন পাই বাই 3 মানে কি 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, 2 কাটা শুধু √3। তার মানে x স্কয়ার, x এর মান যদি √3 হয় তাহলে x স্কয়ার হবে শুধু 3, তাহলে এটাতে কাটা 15, 3 15 45, অ্যান্সার হচ্ছে 45। আমাদের বিভব শক্তি হচ্ছে 45 জুল। বুঝতে পারছো? পরেরটা দেখো, পরেরটা হচ্ছে এ বিস্তারের সরলচালিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, মানে একটা বস্তু সাম্যাবস্থা থেকে কত দূরত্বে কণাটির বিভব শক্তি তার মোট শক্তির 1/4 হবে। বিভব শক্তি মোট শক্তির 1/4 হবে। আমরা জানি মোট শক্তি ই সমান সমান ই কে প্লাস ইপি সমান সমান হাফ কে এ স্কয়ার, এটা আমরা সবাই জানি মোটামুটি। এখন বলছে বিভব শক্তি ইপি এইটা মোট শক্তির 1/4 হবে, বুঝো নাই? তার মানে ইপি সমান সমান মোট শক্তির 1/4, মোট শক্তি ভাগ 4 মানে তার 1/4 হবে ইপি। আর ইপি আমরা জানি কি, ইপি সমান সমান হাফ কে এক্স স্কয়ার সমান সমান আর 1/4, আর ই সমান সমান জানি আমরা হাফ কে এ স্কয়ার। হাফ কে সম্পূর্ণ কেটে দাও, তাহলে কোথায় মানে যেহেতু কত দূরত্বে বলছে তার মানে এক্স লাগবে আমার। এক্স স্কয়ার সমান সমান আমরা জানি কি এ স্কয়ার ভাগ 4, তো সুতরাং এক্স ইকুয়াল টু কি হবে এ ভাগ 2। এই হচ্ছে তার মানে a/2 দূরত্বে বা অর্ধেক দূরত্বে তার বিভব শক্তি মোট শক্তির 1/4 হবে। বুঝতে পারছো? এক্স ইকুয়াল টু a/2 প্লাস মাইনাস a/2, কারণ শুধু এদিকে না, ববটা হলো শুধু বামে না ডানে গেলেও সেম। সরল দোলক গতি সম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, তখন তার গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। বস্তুটির দোলনের বিস্তার কত হবে? তার মানে এখানে চাইছে হচ্ছে আমার বিস্তার, এ চাইছে, এ ইকুয়াল টু হোয়াট, আর এখানে বলছে কি গতিশক্তিটা মানে ই কেটা বিভব শক্তির 3 গুণ, ইপি এর 3 গুণ। বুঝতে পারছো? মোট কথা হচ্ছে ই কে আগে লেখো, সুন্দর করে লিখে নিবা, যখন এই টাইপের ম্যাথগুলো আসবে সুন্দর করে লিখে নিবা। এটা কিন্তু দেখো ডিউ 22 আসছে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু বারবার আসে। দেখো গতিশক্তিটা বিভব শক্তির 3 গুণ মানে 3 ইন্টু ইপি বা ইকে হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তো গতিশক্তির ফর্মুলা আমরা জানি। এত সমান সমান 3 ইন্টু ইপি হাফ কে এক্স স্কয়ার। তো মানে এটা তো অলরেডি এখানে হাফকে বাদ যাবে, তো থাকবে কি শুধু দেখো এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান সমান 3x স্কয়ার বা এ স্কয়ার সমান সমান 4x স্কয়ার বা এ সমান সমান কত হবে দেখো তো 2x, এ হবে 2x। আর এখানে x এর মান দেওয়া আছে কত 2 সেন্টিমিটার দূরে, তাহলে x এর মান হচ্ছে 2, তাহলে এ হবে 2 দুগুণে 4, এ হবে 2 দুগুণে 4, 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, তো 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার দূরে মানে তার বস্তুকণাটার ইয়েটার সর্বোচ্চ বিস্তার হবে 4 সেন্টিমিটার। দেখো সরল দোলক গতি সম্পন্ন বস্তুকণার স্থিতিশক্তির সমীকরণ মানে ইপি সমান সমান হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, এটা পটেনশিয়াল এনার্জি আর কি। একটি বস্তু এ বিস্তারে সরলচালিত গতিতে স্পন্দিত হচ্ছে, বলছে বস্তুটির কোন অবস্থানের জন্য এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে। কোন অবস্থানের জন্য মানে এক্স এর মান চাইছে, এখানে কোন অবস্থানের জন্য এক্স এর মান চাইছে। আর এরা কি মানে আমার শর্তটা কি, শর্তটা হচ্ছে গতি সর্বোচ্চ গতি মানে যে গতিটা হবে সেটা সর্বোচ্চ গতির অর্ধেক হবে। তার মানে যে বেগ, হ্যাঁ যে বেগটা সেটা হচ্ছে সর্বোচ্চ বেগ মানে কি ভি ম্যাক্স তার অর্ধেক। কোন অবস্থানে আমি যে ভি বের করবো বেগটা, ওই বেগটা সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তো নর্মালি ভি এর ফর্মুলাটা কি ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান সমান, আর ভি ম্যাক্স এর ফর্মুলা কি ওমেগা এ
ভাগ 2, ওমেগা ওমেগা কাটো, তারপরে উভয়পক্ষে স্কোয়ার করলে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুটটা উঠে দেওয়ার জন্য আর কি। তাহলে এ স্কোয়ার ভাগ হচ্ছে 4, বা এর পাশে নিয়ে গেলে এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 4 সমান সমান 4 3a স্কোয়ার। সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3/√3 ভাগ 2a। দেখো এটা বুঝছো কিনা, দেখো এটা বুঝছো কিনা। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √3 ভাগ 2 ইন্টু a, স্কোয়ারে বসে গেলে রুট হয়ে যাবে √3, আর 4 তো রুট করা যায় 2, আর হচ্ছে এই স্কোয়ার রুট কাটা যাবে শুধু a। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার মানে এই অবস্থানে এই √3/2 ইন্টু এই অবস্থানে তার গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে। তার পরবর্তী শর্তটা দেখো, এখানে বলছে বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। এটা আমরা দেখাইছি, বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হয় কোথায়, দেখো বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হয়েছিল, মোট শক্তির 1/4 হয়েছিল a/2 অবস্থানে, আর তার মানে তারও অর্ধেক হবে, তার মানে এটারও মানে রুট গুণ, তার মানে a/√2 হবে। এটা তোমরা করে নিবা, ঠিক আছে? খুব ইজি। আচ্ছা পরেরটা দেখো, এখানে বলছে যে 50 নিউটন পার মিটার স্প্রিং যুবক বিশিষ্ট, হ্যাঁ এটি স্প্রিংকে সমান 3 ভাগে ভাগ করছে। তার মানে এটা একটা স্প্রিং, এটাকে যদি তুমি সমান 3 ভাগে ভাগ করো, সমান 3 ভাগে ভাগ করো, শুরুতে ছিল কে স্প্রিং যুবক, এখন মনে করো K1, মানে তিনটাকে K1 K2 আর K3 তিনটা অংশ ভাগ করছো, আর তিনটাই সমান সমান। তাহলে তাহলে মানে প্রতিটি ভাগের স্প্রিং ধ্রুবকের মান কত? এটা মনে রাখবা, যদি একটা স্প্রিংকে কাইটা এনটি স্প্রিং বানানো হয়, একটা স্প্রিংকে ভাঙ্গা একটা কে ভাঙ্গা হচ্ছে এনটি কে বানানো হয়েছে, নতুন এন মানে এনগুলা এন মানে কয়েকটা সংখ্যক স্প্রিং বানানো হয়েছে, তাহলে প্রত্যেকটার স্প্রিং ধ্রুবক হবে এন গুণ। বুঝতে পারছো? নতুনটার যেটা মানে আগেরটার এন গুণ, সরি ওকে, মানে কে প্রাইম ইকুয়াল টু এন ইন্টু কে। বুঝতে পারছো? মানে আগের যে স্প্রিং ধ্রুবকটা ছিল তার এন গুণ, মানে যত গুণ করা হবে তার তত গুণ বাড়বে। এখানে বলছে 50 নিউটন পার মিটার ছিল স্প্রিং ধ্রুবক যেহেতু, তাহলে তার এন গুণ হবে কত? 50 গুণন কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে, তাহলে 50 ইন্টু 3, 3 5 15, মানে 150। তো নতুন যে স্প্রিং হবে প্রত্যেকটার স্প্রিং ধ্রুবকের মান এটা হবে 150, এটা হবে 150, এটা 150 স্প্রিং ধ্রুবক। বুঝো নাই? ছোট করলে স্প্রিং ধ্রুবকটা মানে ইয়াটা তাদের যে স্প্রিংত্ব যেটা সেটা বাড়ে, কিন্তু স্প্রিং ধর্ম বৈশিষ্ট্য বাড়ে। এখানে বলছে এল দৈর্ঘ্য এল এবং কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান 4 টুকরা করা হয়েছে। তার মানে কে তোমার 4 ভাগে ভাগ করা হয়েছে সমানভাবে। তাহলে বলছে প্রতি টুকরা স্প্রিং ধ্রুবক কত? ওই যে এন গুণ, জাস্ট যত আগেরটার এন গুণ। তাহলে এখন বলছে 4 টুকরা করছে, তাহলে নতুন যে স্প্রিং ধ্রুবক সেটা হবে প্রত্যেকটা আলাদা আলাদা হবে, কে প্রাইম হবে এন মানে 4 ইন্টু কে, 4k। পরেরটা দেখো, কোনো স্প্রিং এর এক প্রান্তে এম ভরের একটি বস্তু ঝুলিয়ে এটি 8 সেন্টিমিটার প্রসারিত করা হয়, 8 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে। বস্তুটি এরপর একটু টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে? দেখো এটা একটু সুন্দর একটা ম্যাথ। এটাকে তোমার একটু টাইনা দিয়া এম ভরের একটা বস্তুকে টান দিছে নিচের দিকে, আরো টানার পরে বলছে টাইনা ছেড়ে দিছে, ঠিক আছে? টানে ছাড়ার পরে আমি বলছি তাহলে নতুন যে পর্যায়কাল সেটা কত হবে? আমরা জানি কি টি ইকুয়াল টু 2π√m ভাগ কে, হ্যাঁ এটা আমরা জানি না, টি ইকুয়াল টু 2π√m বাই কে। এটা কীভাবে আসলো আমি তোমাদের একটু জাস্ট দেখাই দিয়েছি, হচ্ছে এরকম ওমেগা ইকুয়াল টু 2π/t, তাহলে টি ইকুয়াল টু কত হবে? দেখো তো টি ইকুয়াল টু হবে 2π/ওমেগা, 2π/ওমেগা। আর আমরা এর আগে পড়ছিলাম ওমেগার সাথে তোমার একটা ফর্মুলা, স্প্রিং ধ্রুবকের একটা ফর্মুলা দেখছিলাম না? এখানে তোমার দেখাইলাম আমরা ওমেগার সাথে, এখানে লিখে দিই আমি কে ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার।
এটা আমি তোমাদের দেখাইছি একটু আগে, এম ওমেগা স্কোয়ার। সুতরাং ওমেগা কত হয় বলো তো? ওমেগা হবে রুট ওভার কে ভাগ এম। ওকে, তাহলে এখানে লেখা যায়, দেখো 2 পাই ভাগ ওমেগা কত? ওমেগা হচ্ছে রুট ওভার কে বাই এম। তো রুট ওভার কে ভাগ এম, তো উল্টে যাবে, তাহলে এম উপরে যাবে 2 পাই রুট ওভার এম ভাগ কে। এটাই হচ্ছে আমার পর্যায়কালের মানে ফর্মুলাটাই হবে আসছে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। তো এখন মানে আরেকটু কিন্তু করা যায়। এখন দেখো এখানে কিন্তু আমার বস্তুর ভর দেওয়া নাই, আমার বলছে 8 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে। হ্যাঁ, টানছে, টানে আবার ছেড়ে দিচ্ছে, তাহলে পর্যায়কাল কত? হ্যাঁ, আমার কিন্তু পর্যায়কাল বের করার ক্ষেত্রে ভর লাগে আর কে লাগে, ঠিক আছে? কিন্তু আমার এখানে তো ভর দেওয়া নাই, কিছু দেওয়া নাই, তাহলে আমরা দেখুন একটু কার্ট মডিফাই করবো, 2 পাই রুট ওভার, আবার এম ইকুয়াল টু আমরা কি জানি বলো? হ্যাঁ, আমরা এটাকে পড়ছি না, এফ ইকুয়াল টু কে এক্স পড়ছিলাম আমরা, এফ ইকুয়াল টু কে এক্স বা কে সমান সমান এফ ভাগ এক্স। এই যে কে, এটা কিন্তু স্প্রিং যুবকের ক্ষেত্রে, এফ ইকুয়াল টু কে এক্স স্প্রিং যুবকের ক্ষেত্রে পড়ছিলাম না? তো কে ইকুয়াল টু এফ বাই এক্স, এখানে আমরা লিখতে পারি কি এম ভাগ এফ ভাগ এক্স, ঠিক আছে? এফ 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 ভাগ এক্স, দেখো আরেকটা দেখো, সমান সমান 2 পাই রুট ওভার এই এম, এটা আমরা কাটবো এখন, দাঁড়াও, এম ভাগ এফ সমান সমান আমরা জানি কি এফ সমান সমান এম এ ভাগ এক্স। তাহলে এম এম কাটা যাবে, জিনিসটা একটু উল্টা যাবে আর কি, উপরে যাবে এক্স, নিচে আসবে এ। দেখো এক্স, আচ্ছা এখন কে ইকুয়াল টু এফ বাই এক্স, এফ ইকুয়াল টু এম বাই এফ ইকুয়াল টু এম জি, জি বাই এক্স আর কি। এখন ধরো এখন একটা বস্তুকে তুমি ঝুলে দিছো, ঠিক আছে? এখন তুমি একটা বস্তুকে ঝুলে দিছো, সেক্ষেত্রে ত্বরণ এ কাজ করবে নাকি জি কাজ করবে? নিচের দিকে কাজ করবে কোনটা? নিচের দিকে কাজ করবে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, নিচের দিকে কাজ করবে। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওভার এক্স বাই জি, বুঝতে পারছো? এই যে এটার পরিবর্তে এটা সময় 2 পাইটা সামনে লেখা হয় নাই, 2 পাই ইন্টু রুট ওভার এক্স বাই জি, 2 পাইটা লিখে দেয় এখানে, ইন্টু 2 পাই। সুতরাং আমরা কি পেলাম বলো? সুতরাং আমরা পাইলাম এখান থেকে পাইলাম আমরা পর্যায়কার একটা সমীকরণ, সেটা হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এক্স ভাগ জি। এটা কিন্তু আরেকটা ফর্মুলা পর্যায়কালের। যদি তোমার ভর দেওয়া থাকে তাহলে টি ইকুয়াল টু পাই রুট ওভার এম বাই কে, আর যদি তোমার বলছে কিছু পরিমাণে মানে যতটুকু স্মরণ হয় এক্স এর মান দেওয়া থাকে তাহলে 2 পাই রুট ওভার এক্স বাই জি, ঠিক আছে? এখানে এক্স এর মান দেওয়া আছে কত? দেখো 8 সেন্টিমিটার। সেটা অন্য পেজে করলে ভালো হতো আর কি, সমস্যা নেই, এখানে করে দেই। এখানে 8 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে টি ইকুয়াল টু কত হবে? ছোটো ছোটো করে লিখি একটু, 2 পাই রুট ওভার এক্স এর মান হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে মানে 8 ভাগে 100, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে দিচ্ছি একদম। আর জি হচ্ছে 9.8, আর কিছু লাগবে না আমার, 9.8। আচ্ছা এখন একটা জিনিস দেখো, 9.8 এটাকে যদি তুমি রুট করো, 9.8 9 থেকে একটু বেশি, রুট করলে 3 পয়েন্ট সামথিং আসে। আর এই পায়ের মান কত বলো তো? পাই মানে 3.1416, মানে 3 পয়েন্ট সামথিং, বুঝতেছো? এই পায়ের মান 3 পয়েন্ট সামথিং, 9.8কে যদি রুট করো 3 পয়েন্ট সামথিং আসবে। তার মানে আলটিমেটলি তুমি এই 9.8কে রুট করলে যেটা আসবে সেটাকে পাই বাই দিয়ে কাটা চলে যাবে, পাই আর 9.8 বাদ দিয়ে দিই, রুট 9.8 কিন্তু। ওকে, আর দেখো এখন থাকবে কি তাহলে 2 ইন্টু উপরে থাকবে রুট ওভার 8 ভাগ 100, রুট ওভার 8 ভাগ 100 মানে হচ্ছে 10, রুট 100কে রুট করলে রুট, যদি 9 আমার কত হয়? 3 হয়, 9 থেকে যদি একটু ছোট রুট করলে কত হবে? 2 মানে 3 এর কাছাকাছি। তো আমি লিখলাম 2 ইন্টু 2.9 লিখলাম। ওকে, 2.9 ভাগ 10। দেখো 2কে যদি 2.9 দ্বারা গুণ করো, 2 দুগুণে 4 আর 0.9 যেটা, তো 2 ইন্টু মানে 0.9, 9 দুগুণে 18 মানে 1.8, 1.8 এবং 4 হবে তাহলে কত হবে? 5.8 ভাগ 10, বুঝতে পারছো? 5.8 ভাগ 10 করলে কত হবে? 0.58, 10 দিয়ে ভাগ করলে জাস্ট একটা পয়েন্ট সামনে আসবে আর কি।
তাহলে 0.58। দেখো এই কাছাকাছি অ্যান্সার কোনটা আছে? 0.75 বেশি, 0.65 বেশি, 0.56 আর 57 কাছাকাছি 0.57, তার মানে এটাই অ্যান্সার। এই দুটো কিন্তু খুবই কাছাকাছি অ্যান্সার বলছে, এরকমও থাকবে না, এটা একটু বেশি ইয়া করে ফেলছে আর কি, কাছাকাছি দিয়ে ফেলছে, ন্যাচারালি একটু দূরে দূরে থাকে মানগুলা। তো 0.58 তা পাই গেছি আমরা। এত তার কি পর্যায়কাল। তো বুঝতে পারছো, পর্যায়কাল যদি তোমার ওই মানে স্মরণের মান দেওয়া থাকে তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে করে ফেলবা। এই ফর্মুলা কীভাবে আসছে দেখাই দিচ্ছি আমি। পরটা দেখো, এখানে বলছে m ভরের একটি বস্তুর পর্যায়কাল 2 সেকেন্ড হলে 4m ভরের বস্তুর পর্যায়কাল কত সেকেন্ড? পর্যায়কালের ক্ষেত্রে t = 2π √m/k, অর্থাৎ t সমানুপাতিক √m। হ্যাঁ, এখন বস্তুর ভর যদি 4 গুণ বাড়ানো হয়, মানে পর্যায়কাল কিসের মানে ভরের বর্গের মানে সমানুপাতিক, তাহলে এখন ভর যদি 4 গুণ করা হয় তাহলে t হবে কত? t = √4m যদি করি তাহলে কত হবে? t নতুন প্রাইম আর কি 2 × √m। এটা পরিবর্তে আমরা লিখতে পারি কি t, তার মানে নতুন পর্যায়কাল হবে 2 গুণন। বুঝতে পারছো? রুট যেহেতু তো রুট গুণন আর কি। তো ভর যদি 4 গুণ করা হয় পর্যায়কাল হবে 2 গুণ। আগের পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয় তাহলে এখন পর্যায়কাল হবে 2 × 2 মানে 4 সেকেন্ড। বুঝতে পারছো? পরেরটা দেখো, m ভরের একটি বস্তু অনুভূমিক স্প্রিং এর সাথে যুক্ত আছে, এই পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলে t পর্যায়কাল নিয়ে ঘর্ষণহীন তলে স্পন্দিত হতে থাকে। যদি বস্তুর ভর 4m করা হয় নতুন পর্যায়কাল কত হবে? আলটিমেটলি আগের যেটা সেটাই, শুধু শুধু মানে ডাক বড় করছে, কিন্তু অ্যান্সার কিন্তু খুবই সহজ। দেখো ডিউ 21-22 আসছে, তাহলে যে t = 2π, মানে t সমানুপাতিক √m, তাহলে ভর যদি 4 গুণ করা হয়, t হবে √4 = 2 গুণ বেশি হবে, তার মানে 2t। পরেরটা দেখো, 300 গ্রাম ভরের একটি বস্তু সলচন্দিত গতিতে গতিশীল, মধ্যস্থান হতে বস্তুটি যখন 0.2 মিটার দূরে, তখন এর উপর ক্রিয়ারত প্রত্যয়নী বলের মান এত, তাহলে বস্তুটির দোলনকাল কত হবে? দোলনকাল চাইছে, মানে পর্যায়কাল চাইছে আর কি। এখন পর্যায়কাল ω = 2π/t নাকি? এখানে দেখো আমার বলের মান দেওয়া আছে কত? বল দেওয়া আছে 0.24, আর বস্তুটির ইয়া দেওয়া আছে কত? বিস্তার বস্তুটি যখন 0.2 মানে x এর মান দেওয়া আছে 0.2 মিটার, তাহলে দোলনকাল আমরা জানি কি, দেখো t এর একটা ফর্মুলা পাইছি না, t = 2π x/g। আচ্ছা, t = 2π √m/k, ঠিক আছে? t = 2π √m/k পর্যায়কাল। এখন পর্যায়কাল বের করার ক্ষেত্রে আমরা আর একটা ফর্মুলা দেখলাম, f সমানুপাতিক f = kx, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখলাম যে k = f/x এর ক্ষেত্রে f/x, আর এখানে দেওয়া আছে দেখো এই দেওয়া আছে কত? f দেওয়া আছে কত? 0.24, আর x এর মান দেওয়া আছে কত? x এর মান দেওয়া আছে 0.2 পরিমাণে স্মরণ হয়েছে আর কি। 0.24 কে তুমি 0.2 মানে ভাগ দাও, আলটিমেটলি কত দেখো, এটা নিচে 10 যাবে, এটার উপরে 10 যাবে আর কি, 10 কাটা, তার মানে 1.2 থাকবে আর কি। তাহলে এটা হচ্ছে কি তার স্প্রিং ধ্রুবক। বুঝতে পারছো? তাহলে পর্যায়কাল 2π √, যেহেতু এখানে m দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে 300 গ্রাম, তাহলে 300-কে তুমি গ্রামে দেওয়া আছে কেজিতে নিতে হবে, তো 300-কে তুমি 1000-তে ভাগ দিবা, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে 3/10, 0.3 আর কি। আর কে এর মান দেওয়া আছে কত? 1.2, m/k 1.2। বুঝতে পারছো? দেখো এখন তুমি যদি এটাকে একটু বাড়ায় ফেলো আর কি, 2π √, 3/10-কে যদি 1.2 দ্বারা গুণ করো তাহলে 12, আর 3/12 হচ্ছে 1/4, তো √1/4, 1/4 মানে 4-কে রুট করলে কত হয়? 2 হয়, তাহলে 2π × ½
টু কাটা যাবে, থাকবে হচ্ছে শুধু পাই, থাকবে শুধু পাই। এটা হচ্ছে কি তার, এটা হচ্ছে তার পর্যায়কাল। তাহলে এখন আমরা কি তার কণিক কম্পাঙ্ক আমার লাগলো না আর কি। যাই হোক, পর্যায়কাল আমি এখান থেকে পাই গেলাম, এই ফর্মুলা থেকে পাই গেলাম। আমার পর্যায়কাল হচ্ছে তার পাই পরিমাণ, পাই সেকেন্ড আর কি। পায়ের মান দেওয়া আছে এখানে, দেখো 3.16 আমার দেওয়া আছে, বুঝছো? আচ্ছা দেখো পরটা দেখো, লাস্ট আমাদের টাইপ এটাই, সরল দোলক সম্পর্কিত শেষটা আর কি। এটাই হচ্ছে আমাদের লাস্ট টাইপ। এখানে আমাদের দোলন গতির যে ববের যে ম্যাথগুলা, সেটা আমার মেইন শর্ত যেটা, একটা বব মানে সরল দোলক হবে, তার শর্ত হচ্ছে, মেইন শর্ত হচ্ছে তার কৌণিক বিস্তার হচ্ছে <4 ডিগ্রি, 4 ডিগ্রির কম হইতে হবে। বুঝতে পারছো? এর বেশি হলে কিন্তু সে আর সরল দোল গতিতে ঘুরবে না, সে কিন্তু একটা বৃত্তাকার পথে ঘুরবে। বুঝো নাই? মনে করো, আচ্ছা এটার জন্য আমি তোমাদের একটা পেজ নেই। একটা ববকে তুমি যদি ঘোরাও, মানে দোলকে, সরল দোলকের ক্ষেত্রে তুমি যদি একটা দোলককে সরল দোলক বানাতে চাও, হ্যাঁ, তুমি যদি ববকে সরল দোলক বানাতে চাও, তাহলে তোমার এই যে কৌণিক বিস্তার, এইটা 4 ডিগ্রি এর মানে বেশি করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে কৌণিক বিস্তার। এই কৌণিক বিস্তার অলওয়েজ <4 ডিগ্রি রাখতে হবে। এর বেশি হলে সে কি করবে? বৃত্তাকার পথে ঘুরবে, সে আর সরল দোলক হবে না। সে একবার যে বামে যাবে, ডানে যাবে, আবার ভিতরের দিকে আসবে, এরকম হবে না, সে একটা বৃত্তাকার পথে ঘুরবে। এই জন্য আমার কৌণিক বিস্তারটা কম রাখতে হবে, এটা হচ্ছে মেইন শর্ত। তারপরে হচ্ছে T=L/G। এখানে আবার কীভাবে আসলো? এর আগের যে আমরা পর্যায়কালের ফর্মুলা পড়ছি, T=2π√n/k, এবং স্প্রিংয়ের ক্ষেত্রে এটার সাথে এটা মেলাতে যায় না। ববের ক্ষেত্রে পর্যায়কাল T=2π√L/G। এই L হচ্ছে তার কার্যকরী দৈর্ঘ্য, একদম সেন্টার পর্যন্ত আর কি, কার্যকরী দৈর্ঘ্য। এটা হচ্ছে L, হ্যাঁ, বা এটা হচ্ছে L/G, আর এটা হচ্ছে বিস্তার, সর্বোচ্চ বিস্তার A। আচ্ছা যাই হোক, এখন T=2π√L/G ফর্মুলাটা কীভাবে আসলো দেখো। নর্মালি সর্বোচ্চ অবস্থানে বা যে কোনো অবস্থায়, সাম্য অবস্থা ছাড়া অন্য ক্ষেত্রে নর্মালি একটা বিভব মানে একটা বব, এটা একটা ভর আছে না, একটা m ভরের বব, এর ভর হচ্ছে মনে করো m ভরের, তো সে অলওয়েজ কি নিচের দিকে একটা কি ওয়েট, তার পৃথিবীর নিচের দিকে কাজ করতেছে না, ভূমির দিকে কাজ করতেছে না, তার মানে তার mgটা অলওয়েজ নিচের দিকে কাজ করতেছে। তো ববটা যখন এইখানে আসবে, তখন কি তার m অলওয়েজ কি নিচের দিকে কাজ করবে? এই ক্ষেত্রেও তার নিচের দিকেই কাজ করবে। বুঝতে পারছো? ববটা যে বিন্দুতে যাক না কেন, তার ওয়েট সবসময় নিচের দিকে কাজ করে। আচ্ছা, আর এই যে কৌণিক বিস্তার যেটা থিটা, এটা হচ্ছে কি তার <4 ডিগ্রি হতে হবে আর কি। তো নর্মালি দেখো, যখন একটা বস্তু মানে ববটা কেন মানে জাস্ট ঘুরতেছে, সে কেন ছিটকে যেতেছে না বা ভূমিতে পড়তেছে না, কারণ কি দেখো, সে তার যে ওয়েট, যেটা ভূমির নিচের দিকে কাজ করতেছে, যেটা ওয়েটটা, সেটা ঘূর্ণনের কারণে দুটো অংশে ভাগ হয়েছে। দেখো এটা হচ্ছে থিটা আর কি, থিটা কোণে ঘুরতেছে আর কি। দেখো এই থিটা আর এই থিটাটা, হ্যাঁ, এই থিটাটা সেম না? এই যে থিটাটা আর এই থিটাটা সেম, কারণ দেখো এটাও মানে কার্যকরী দৈর্ঘ্য এই বরাবর, দেখো, আর এটাই বরাবর, আলটিমেটলি এই থিটা আর এই থিটা সেম। বুঝতেছো? দুটোর ক্ষেত্রে কোনটা সেম। যাই হোক, তো আমরা জানি সাধারণত ভূমির সাথে যে কোণটা দেওয়া থাকে, কোণটা যার সাথে দেওয়া থাকে, অতিভুজের সাথে, মানে যার সাথে কোণ দেওয়া থাকে সেটাকে আমরা ভূমি ধরি নাকি, এটা ভূমি, আর এটা থেকে অতিভুজ, এটা তো অতিভুজ নাকি। তার মানে এই কোণটা আমরা জানি, তার মানে এটা হচ্ছে ভূমি বরাবর উপাংশ। তার মানে এই যে mg যেটা ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে, এটা দুটো অংশে ভাগ হয়েছে। এটা হচ্ছে ভূমি বরাবর উপাংশ mg cos θ। বুঝতে পারছো? ভূমি বরাবর উপাংশ এ বরাবর, আর এটার জন্য কি বস্তুটা মানে ওই দিকে যাওয়ার কথা, আর mgটা নিচের দিকে যাওয়ার কথা, তার মানে এটা ছিঁড়ে যাওয়ার কথা নাকি। কিন্তু এটা আবার ভিতর দিকে যেতেছে, দেখো একটা কার্ভ নিয়ে, কারণ তার যে উলম্ব উপাংশ mg sin θ, তার উলম্ব উপাংশ কিন্তু mg sin θ,
এটা দেখো এমজি সাইন থিটা, এটা কিন্তু দেখো এই যে 90 ডিগ্রি বরাবর, অনুভূমিক অক্ষের মানে 90 ডিগ্রি বরাবর কাজ করতেছে। এইটার জন্য কিন্তু বস্তুটা আবার সাম্যাবস্থায় ফিরে আসতেছে, বুঝছো? আলটিমেটলি এমজির কারণে বা তার অভিকর্ষ বলের কারণে যেটা পৃথিবীতে টানতেছে, তার ওয়েটের কারণে নিচের দিকে পড়ে যাওয়ার কথা, কিন্তু আবার কেন্দ্রের দিকে সাম্যাবস্থায় কেন আসতেছে? কারণ তার এমজি সাইন থিটা যেটা, হ্যাঁ, উল্লম্ব অংশ যেটা, সেটা আবার মানে এইদিকে বহাল আছে, বুঝতেছো? তার দিকটা হচ্ছে এই দিক বরাবর, যার কারণে সে আবার এদিকে চলে আসতেছে আর কি, টানে। তো এই যে এমজি সাইন থিটা, এটার জন্য কিন্তু তার এই এমজি সাইন থিটাই কিন্তু তার ভিতরের দিকে বলটা, বুঝতে পারছো? এই এমজি সাইন থিটাই হচ্ছে তার ভিতরের দিকে বল, এমজি সাইন থিটাটাই কার কি? ভিতরের দিকে বল, বুঝতে পারছো? এমজি সাইন থিটা হচ্ছে তার ভিতরের দিকে প্রত্যয়নী বল, যেটাকে বলে আর কি। আচ্ছা দেখো, বা এম জি সাইন থিটা, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। দেখো তো এখানে লম্বটাকে, এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে সেমই তো, থিটা তো আলটিমেটলি সেম। এই থিটার ক্ষেত্রে যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে তোমার কি? অতিভুজ, এটা হচ্ছে লম্ব, বুঝতেছো? এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এই যে এটা যদি থিটা হয় তার মানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, বুঝতেছো? এটা থিটা হলে এটা অতিভুজ, আর তার মানে যেটার সাথে কোণ তার বিপরীত হচ্ছে লম্ব, এটার সাথে কোণ, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? তাহলে সাইন থিটার সমান সমান কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্বটা হচ্ছে কি? এখানে মনে করো এক্স পরিমাণ সরণ হয়েছে, মনে করো বস্তুটা মনে আরো একটু এদিকে যাবে, মনে করো এক্স পরিমাণ সরণ হয়েছে, হ্যাঁ? তাহলে লম্বটা হবে কি? এক্স ভাগ অতিভুজটা হবে এল। তাহলে এমজি এক্স ভাগ এল, এটা সমান সমান কি হবে আমরা জানি? এফ ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? এফ ইকুয়াল টু আমরা জানি এম ওমেগা স্কোয়ার এক্স। এম ওমেগা স্কোয়ার হচ্ছে কে, আর এক্স হচ্ছে মানে এফ সমান আমরা কে এক্স জানি না, এফ সমান কে জানি? কে এক্স, তো কে ইন্টু এক্স, কে মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। যাই হোক, তো আমরা এম এম কাটতে পারি এখন, তারপর হচ্ছে এক্স এক্সও কাটতে পারি, এক্স এক্সও কাটতে পারি। তাহলে দেখো একটু এই পাশে লিখি আমরা, এখন পাশে লিখি, দেখো থাকে শুধু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এক্স ভাগ এল, বা ওমেগা এটা সমান সমান হবে রুট ওভার এক্স ভাগ এল। ওমেগা সমান সমান কি আমরা জানি? 2π বাই টি। তাহলে 2π বাই টি ইকুয়াল টু রুট ওভার এক্স ভাগ এল। সুতরাং টি ইকুয়াল টু কত হবে? সুতরাং টি ইকুয়াল টু কত হয়? সুতরাং টি ইকুয়াল টু এটা হয়, দেখো এটাই হয়। তাহলে 2π যাবে, মানে টি পাশে গেলে এল আর এক্স উল্টে যাবে, তাহলে এল বাই জি এক্স এক্স, আচ্ছা এক্স না তো জি, সরি এক্স বাই জি, সরি। দেখো এখানে, দেখো এখানে হচ্ছে এক্স এক্স কাটা তো গেছে, এক্স এক্স তো কাটলাম, তাহলে থাকবে হচ্ছে শুধু, দেখো থাকবে হচ্ছে ওমেগা স্কোয়ার সমান সমান জি বাই এল, বা ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি ভাগ এল, ঠিক আছে? তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা জানি 2π বাই টি, এটা সমান সমান রুট ওভার জি ভাগ এল। এখন যদি আমরা টি বের করতে চাই, টি ইকুয়াল টু হবে 2π রুট ওভার এল বাই জি, উল্টে যাবে আর কি। এটাই হচ্ছে আমার পর্যায়কালের ফর্মুলা, বুঝতে পারছো? ববের ক্ষেত্রে পর্যায়কালের ফর্মুলাটা কীভাবে আসলো? আচ্ছা দেখো, আমার এটা প্রুফ লাগবে না, আমার জাস্ট খালি কিছু ম্যাথ লাগবে এটা করতে আর কি, এই আর কি। আর হচ্ছে যে এখানে নর্মালি আমরা এখন পাইলাম যে ববের ক্ষেত্রে টি ইকুয়াল টু 2π রুট ওভার এল ভাগ জি। আর এগুলো দেখে নিবা যে হচ্ছে সেকেন্ড দোলকের ক্ষেত্রে, সেকেন্ড দোলক মানে হচ্ছে তোমার একবার ববটা এইদিকে যাইতে এবং এদিকে আসতে সম্পূর্ণ 2 সেকেন্ড সময় লাগে আর কি। সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, একবার ডানে আর বামে 1 সেকেন্ড, ডানে 1 সেকেন্ড, বুঝতে পারছো? সাম্যাবস্থায় ফিরে আসতে 1 সেকেন্ড করে সময় লাগে। আচ্ছা, আর হচ্ছে মেরু অঞ্চলে জি এর মান বেশি, তাই পর্যায়কাল কম, বুঝতেছো? কারণ টি ইকুয়াল টু রুট ওভার এল বাই জি, জি এর মান যদি বেশি হয় পর্যায়কালের মান কমে আসবে, কারণ ব্যস্তানুপাতিক, ঠিক আছে? আর বিষুবীয় অঞ্চলে তোমরা তো জানো, বিষুবীয় অঞ্চলে জি এর মান কম, জি এর মান যদি কম হয় পর্যায়কালটা বাড়বে,
তার মানে ধীরে চলবে। আর পৃথিবীর কেন্দ্রে, এটা মনে রাখবা, পৃথিবীর কেন্দ্রে, এটা কিন্তু দেখো কত বড় আসছে এটা, পৃথিবীর কেন্দ্রে বা অসীমে, ঠিক আছে, বা মহাকাশে, এসব জায়গায় কিন্তু, বা অসীমে বা মহাকাশে এসব জায়গায় কিন্তু জি এর মান কিন্তু শূন্য। জি এর মান যদি শূন্য হয় তাহলে পুরো রাশিটাই কি হয়ে যায় না, অসংজ্ঞায়িত হয়ে যায় না, অসীম হয়ে যায় না, ইনফিনিটি হয়ে যায় না, তাহলে পর্যায়কাল হয়ে যাবে অসীম। আর পৃথিবীর কেন্দ্রে, মহাকাশে এসব জায়গা হচ্ছে পর্যায়কাল বা দোলনকালটা হচ্ছে অসীম। আর দোলকের সাম্যাবস্থায় বেগটা হচ্ছে সর্বোচ্চ আর ত্বরণটা হচ্ছে সর্বনিম্ন। ফর্মুলা দেখলে বোঝা যায়, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর হচ্ছে ওমেগা ইকুয়াল টু এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স। সাম্যাবস্থায় এক্স এর মান শূন্য, সাম্যাবস্থায় এক্স এর মান শূন্য, তার মানে এই ত্বরণ মান শূন্য হয়ে যাবে। আর এক্স যদি শূন্য হয় বেগ হয়ে যাবে সর্বোচ্চ। ওকে, আর সর্বোচ্চ অবস্থানে বেগ সর্বনিম্ন, ত্বরণ সর্বোচ্চ। এটা তো জানি, একটা বস্তু থামে কেন, সর্বোচ্চ অবস্থায় গিয়ে থামে আবার ভিতরের দিকে আসে কেন, তার বেগটা শূন্য হয়ে গেছে এই জন্যই। আচ্ছা, ম্যাথগুলো দেখি আমরা, দ্রুত শেষ হয়ে যাবে। একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত? সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্যের মুখস্থ রাখবে একদম, 0.9929 এত মিটার, 9929 বা 993 আর কি, 0.993993 কার্যকরী দৈর্ঘ্য 0.993 মিটার, দুটাই দেখি সেম আজ জায়গাটাই। আচ্ছা, এটা কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সরি জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে 24-25-এ। তারপর হচ্ছে একটি অভিকর্ষ ত্বরণ, যেখানে অভিকর্ষ ত্বরণ j = 9.8, সেখানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত, মানে কার্যকরী দৈর্ঘ্য চাইছে আর কি। এটা কিন্তু গত বছরই আসছিল। কার্যকরী দৈর্ঘ্য বলছিলাম সেকেন্ড দোলকের কত, 0.9929 বা 0.993। তো 9929 9 সব দেখো, এখানে কিন্তু আবার সেন্টিমিটারে আছে। বলছিলাম কি 0.99 মিটার, তো সেন্টিমিটার নিলে কত হবে, 99.29 আর কি মিটার। তাহলে এটাকে মিটার নিলে 99.29 মিটার, সেন্টিমিটার। বুঝতে পারছো? দেখো, একটি সরল দোলক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় নেয় 2 পাই সেকেন্ড। দেখো, সরল দোলক এইখান থেকে এইখানে আসতে, এইখান থেকে এই পর্যন্ত আসতে তার সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড, তার মানে 1 টিক। আবার এইখান থেকে তার এখানে যাইতে আবার সময় লাগবে কত, সেম 1 সেকেন্ডই। তার মানে আমার পর্যায়কাল তো শুধু একটা না, হাফ না, আমার পর্যায়কাল হচ্ছে 2টা, মানে এদিকেও যাবে, ডানেও যাবে, আবার বামেও আসবে, আবার সেম অবস্থায় গেলে তখন একটা পর্যায়কাল হবে, বুঝো নাই? তার মানে তার এই পর্যন্ত আসতে যদি 1 সেকেন্ড, মানে 2 বাই সেকেন্ড লাগে, তাহলে আবার সেম অবস্থায় যাইতে তার লাগবে আরও 2 বাই সেকেন্ড। তার মানে তার পর্যায়কাল হবে 2 পাই ইন্টু 2, মানে 4 পাই সেকেন্ড। এটা তার হচ্ছে পর্যায়কাল। বুঝতে পারছো? 4 পাই সেকেন্ড হচ্ছে তার পর্যায়কাল। এখন বলছে তার কার্যকর দৈর্ঘ্য কত মিটার, কার্যকর দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা জানি পর্যায়কালের ফর্মুলা টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল ভাগ জি, এর মান চাইছে আর কি। টি দেওয়া আছে কত, 4 পাই সেকেন্ড ইকুয়াল টু 2 পাই এল ভাগ জি। এটা কাটা যাবে, থাকবে হচ্ছে 2, স্কোয়ার করলে এল ভাগ জি, স্কোয়ার করলে হবে কি হচ্ছে 4। তো সুতরাং এল ইকুয়াল টু 4 ইন্টু 9.8। 9.8 কে আমি বলছিলাম কয়েকটা সংখ্যা দ্বারা গুণ করে যত হয় এটা মনে রাখতে। 4 ইন্টু 9.8 হচ্ছে 39.436, 39.2 এত কি মিটার তার পর্যায়, মানে কার্যকর দৈর্ঘ্য 39.2 মিটার। বুঝতে পারছো? পরেরটা দেখো, পরেরগুলো সেম, মানে খুবই সহজ অঙ্কগুলো এইগুলো। এটি সরল দোলকের দোলনকাল 3 গুণ করতে হলে তার দৈর্ঘ্য কতটুকু করতে হবে? দোলনকাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি, অর্থাৎ টি সমানুপাতিক রুট ওভার এল, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, কিন্তু পর্যায়কাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। হ্যাঁ, এখন বলছে দোলনকাল 3 গুণ করলে তার দৈর্ঘ্য কতটুকু করতে হবে। তার মানে আমার এল এর সাথে টি এর সম্পর্কটা আমরা বের করি, এটা রুট এল এর দেওয়া আছে আর কি, টি স্কোয়ার সমানুপাতিক এল, বুঝো নাই? এল সমানুপাতিক টি স্কোয়ার আর কি। এখন বলছে
যে দোলনকাল যদি 3 গুণ করি, তার মানে পর্যায়কাল যদি 3 গুণ করি, তাহলে সুতরাং নতুন এল কত করতে হবে 3 স্কোয়ার মানে 9 গুণ। বুঝতে পারছো? পর্যায়কালের বর্গের সমানুপাতিক, যে কার্যকর দৈর্ঘ্য পর্যায়কালের বর্গের সমানুপাতিক, তার মানে টি যদি 3 গুণ করি তাহলে এল হবে 3 স্কোয়ার মানে 9 গুণ। 9 গুণ এটা দেখো গত বছর আইছিল সিইউ 24-25 এই জায়গা থেকে আসবে, হাজিদানা 24-25 এই জায়গা থেকে আসছে, ঘুরে ঘুরে এই জায়গা থেকে আসবে। এখানে বলছে একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। দেখুন এখানে কিন্তু তোমাদের অনেকে ভুল করবা, ঠিক আছে? অনেকে কিন্তু 50% বলতে তুমি 2 গুণ বাড়ায় দিবা, মনে করো মানে কার্যকরী দৈর্ঘ্য দোলনকাল টি আছে, টিকে তুমি মনে করবা 2t হয়ে গেছে। দোলনকাল 50% বাড়ানো মানে 2 গুণ না, কিন্তু 50% বাড়ানো মানে হচ্ছে তোমার আগে ছিল টি, 50% মানে হচ্ছে আরও হাফ টি বাড়ছে, তার মানে 1/2t বাড়ছে। বুঝছো? মোট কথা হচ্ছে তোমার 1.5t। বুঝছো? প্রথমটা ছিল শুধু টি, এখন 50% বাড়াইছো। 50% বাড়ানো মানে কি? মানে 0.5t, তার মানে মোট কথা হচ্ছে 1.5t। এটা হচ্ছে তার মানে নতুন পর্যায়কাল আর কি। এখন বলছে 50% বাড়াইলে তার কার্যকর দৈর্ঘ্যে কতটুকু পরিবর্তন হবে। তাহলে টি প্রাইম কিন্তু আমার কত পাইছি আমি 1.5t, আর নর্মাল টি সমান সমান 2π√L/g না, এটা আমার ফর্মুলা। অর্থাৎ তাহলে এল স্কোয়ার এটা সমান সমান আমরা মানে এই আলটিমেটলি t1/t2 করলে এই 2π রুট কাটাই যাবে, জিজি কাটাই যাবে। এখন আমরা একবার লিখে নিই আর কি, রুট কাটা যাবে না, জিজি কাটা যাবে আর কি। তো এল স্কোয়ার সমানুপাতিক এল সমান ইকুয়াল টু আমরা টি স্কোয়ার হিসেবে আমরা করে ফেলবো আর কি, যাতে দ্রুত আমার অনুপাতটা করা যায়। আলটিমেটলি অনুপাত তো কাটাকাটি যাবে। এটা হচ্ছে মেইন আমার মানে ফর্মুলাটার ক্ষেত্রে আমরা ইউজ করবো আর কি। তো এল প্রাইম শুরুতে ছিল এল ইকুয়াল টু টি স্কোয়ার, আর এল প্রাইম এখন কত হবে বলো তো? তাহলে টি প্রাইম স্কোয়ার। তাহলে এল প্রাইম ভাগ এল এটা হবে কত? এটা হবে টি প্রাইম স্কোয়ার ভাগ টি। মোট কথা হচ্ছে 1.5 এরপর স্কোয়ার আর কি। বুঝতে পারছো? কারণ টি এর মান 1 মানে টি প্রাইমের মান 1.5t, বাট এটা কাটা যাবে, টি কাটা যাবে। 1.5 স্কোয়ার করলে 2.25 এত গুণ হবে। সুতরাং এল প্রাইম হবে 2.25 ইন্টু এল, মানে আগের যে কার্যকরী দৈর্ঘ্য তার 2.25 গুণ। বুঝতে পারছো? এখানে দেখো তোমার 1.25 আছে, অর্থাৎ আরও 2.25 গুণ যদি করতে হয়, তার মানে আগে ছিল শুধু 1 গুণ, এখন হয়েছে 2.25। আগে ছিল শুধু টি, এখন হচ্ছে 2.25t। তার মানে কতটুকু বাড়ানো হয়েছে? বাড়াইতে হবে 1.25। নাই 2.25 থেকে 1 বাদ দিছি আমরা, 2.25t থেকে শুধু 1t বাদ দিলে থাকে হচ্ছে 1.25t। তার মানে 1.25 গুণ বাড়াইতে হবে আর কি, আরেকটু যোগ করতে হবে নতুন করে। এখন দেখো পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে। পর্যায়কাল দ্বিগুণ করতে হলে আমার মানে সরল দোলকের দৈর্ঘ্য ওই যে এল সমানুপাতিক টি স্কোয়ার, যেহেতু তাহলে পর্যায়কাল যদি আমি দ্বিগুণ করি তাহলে দৈর্ঘ্য হবে 4 গুণ, 2 স্কোয়ার পর্যায়কাল দ্বিগুণ করতে হলে দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, পরেরটা দেখো। একটি সরল দোলকের দৈর্ঘ্য দেওয়া আছে এল, দোলনকাল অর্ধেক করতে হলে দৈর্ঘ্য করতে হতো। দোলনকাল মানে টি হচ্ছে আমি অর্ধেক করব, তো দৈর্ঘ্য কত হবে? আমরা কি করছিলাম? এল সমানুপাতিক টি স্কোয়ার না। এখন দোলনকাল এটাকে অর্ধেক করছি, তার মানে এল সমানুপাতিক এটাকে অর্ধেক করি হাফ টি, মানে সমান করে দিই। এখন এল ইকুয়াল টু এল প্রাইম যেটা নতুন যেটা হবে, তাহলে হবে এটা অর্ধেক, তাহলে 1/2t হোল স্কোয়ার, 1/4 ইন্টু টি স্কোয়ার, আর টি স্কোয়ার মানে তো এল, 1/4l। বুঝো নাই? আগের যে এল আসলো তার 1/4 হবে। ব্যস্ত বর্গের সমানুপাতিক, তার মানে 4 গুণ। তুমি যদি দোলনকাল অর্ধেক করো তাহলে তার দৈর্ঘ্য মানে 1/4 হয়ে যাবে, করতে হবে। ঠিক আছে।
পরটা দেখো, একটি সরল দোলকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কত হবে? পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে জি এর মান 0 আর টি ইকুয়াল টু 2/L/g। হ্যাঁ, আর জি এর মান 0 হলে কি হবে? জায়গাটা কি হয়ে যাবে? ইনফাইনিটি বা অসীম হয়ে যাবে, অসীম। পরটা দেখো, এখানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, সব একই টাইপ আলটিমেটলি, দেখছো সব একই টাইপ। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দেওয়া আছে এল, দেওয়া এল যদি 9 গুণ করা হলে দোলনকাল কত হবে? ওই একই ঘুরে ফিরা, এল ইকুয়াল টু টি স্কোয়ার, ইকুয়াল টু লিখলাম টি স্কোয়ার মনে করো। এখন দৈর্ঘ্য 9 গুণ করা হলে, এটা যদি 9 গুণ হয় তাহলে টি হবে কত? দেখো টি হবে √9, তাহলে টি হবে 3 গুণ। এত গুণ কিন্তু সমান সমান মনে করো না, টি হবে 3 গুণ, ঠিক আছে? এখন যেহেতু দেখেন গুণ টুন কিন্তু বলে না, এখানে আমার মান বের করতে বলছে। এখন বলছে সেকেন্ড দোলকের পরবর্তী যেটা আমি মানে দৈর্ঘ্য 9 গুণ করছি, এখন দোলনকাল ওটার কত গুণ কত হবে? সেকেন্ড দোলকের ক্ষেত্রে দোলনকাল কত? ইকুয়াল টু 2 সেকেন্ড, জানো তো? সবাই জানো সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, মানে বাম দিকে যাইতে 1 সেকেন্ড, আবার ডান দিকে আসতে মানে 1 সেকেন্ড, বুঝো নাই? প্রথমে বাম থেকে ডানে গেছে 1 সেকেন্ড, আবার ডান থেকে বামে আসছে 1 সেকেন্ড, 2 টিক দিলে 1 1 2, তার মানে তার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড হলে তাহলে তার সুতরাং পর্যায়কাল টি হবে 3 × 2, 3 × 2 = 6, 6 সেকেন্ড। 6 সেকেন্ড তার পর্যায়কাল, অর্থাৎ পূর্বের 3 গুণ। একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের ভর m 3 গুণ কমালে পর্যায়কাল কেমন হবে? আমার পর্যায়কালের ফর্মুলায় দেখো তো L/g, এখানে কোনো ববের ভরটর কোনো কিছু আছে? ভর তো আমরা আগেই সমীকরণে কাটাকাটি করে ফেলছি, তার মানে ভরটর নাই। তার মানে এটা মানে ববের ক্ষেত্রে বা দোলকের ক্ষেত্রে পর্যায়কাল কখনো ভরের উপর নির্ভর করে না। তার মানে ভর আমি 3 গুণ করি 10 গুণ করি আমার যায় আসে না, তার মানে পর্যায়কাল অপরিবর্তিত থেকে যাবে। একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 100 সেন্টিমিটার ও দোলনকাল 2 সেকেন্ড। কার্যকরী দৈর্ঘ্য 64 সেন্টিমিটার হলে দোলনকাল কত হবে? কার্যকরী দৈর্ঘ্য আর আমার হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য 64 সেন্টিমিটার হলে দোলনকাল বের করতে বলছে। তার মানে যেটা শুধু এল ছিল, হ্যাঁ যেটা এল ছিল, এল যার হচ্ছে 100 সেন্টিমিটার ছিল, তার দোলনকাল টি হচ্ছে 2 সেকেন্ড, বুঝতে পারছো? আর যেটা কার্যকরী দৈর্ঘ্য এল প্রাইম যেটা 64, তার টি প্রাইম ইকুয়াল টু হোয়াট? জাস্ট আমরা সমানুপাতিক যেহেতু, তো টি প্রাইম ভাগ টি স্কোয়ার এটা সমান সমান এল প্রাইম ভাগ এল করতে পারি আমরা, বা ওই যে ওই সমানুপাতিক চিহ্ন থেকে আর কি, যেহেতু টি স্কোয়ার সমানুপাতিক এল এইখান থেকে আর কি। তো টি প্রাইম ভাগ টি এটা সমান সমান এল প্রাইম মানে হচ্ছে 64 ভাগ হচ্ছে 100, তো রুট 8 ভাগ 100 0.8। সুতরাং টি প্রাইম ইকুয়াল টু কত হয় দেখো, 0.8 গুণন টি, টি হচ্ছে কত এখানে? টি হচ্ছে 2 সেকেন্ড, তার মানে 2, তাহলে 1.6। বুঝতে পারছো? খুব ইজি, এটা পারবা, এগুলো হাতে হাতে করতে পারবো আমি জানি। 1.6। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1 মিটার, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1 মিটার, যে দোলকটি মিনিটে 25 বার দোল দেয়, হ্যাঁ তার দৈর্ঘ্য কত? মিনিটে 25 বার দোল দেয়, হ্যাঁ সেকেন্ড দোলকের দেওয়া আছে, আমার আরেকটা দোলকের বের করতে বলছে যেটা হচ্ছে মিনিটে 25 বার দোল দেয়। তার মানে এই 2 নাম্বার যে দোলকটা, 2 নাম্বার যে দোলকটা, তার পর্যায়কাল কত হয় বলো তো? 1 মিনিটে সে 25টা দোল দেয়, তার মানে তার একটা দোল দিতে কতটুকু সময় লাগে? একটা দোল দিতে সময় লাগে হচ্ছে 60 ভাগ 25, 60 ভাগ 25 সেকেন্ড, তার মানে 2.4 সেকেন্ড, তার 2.4 সেকেন্ড সময় লাগে। কেউ 2.4 বের করলাম দেখো, 25কে আমি 4 দিয়ে গুণ দিছি, 4 25 সঙ্গে 100, আর 60 কেজি 4 দিয়ে গুণ দিই, এসব একটু ইয়া করে ফেলবা, 60 কেজি 4 দিয়ে গুণ দিই, তাহলে 4 6 24 মানে 240 ভাগ 100,
100 দিয়ে করলে মানে আমরা নিচে যদি 10 বা 100 1000 থাকলে আমার হিসাব করার সুবিধা হয়। 0 0 কাটা গিয়ে আলটিমেটলি 2.4 হবে আর কি, বুঝতে পারছো? তো যাই হোক, তারপর জায়গা হচ্ছে 2.4। এখন তাহলে তার কার্যকরী দৈর্ঘ্যটা কত? তাহলে আমরা তো জানি যে টি প্রাইম ভাগ টি এত সমান সমান রুট ওভার এল প্রাইম ভাগ এল। ওকে, তাহলে আমার এল প্রাইম ভাগ আমার এল প্রাইমটা বের করতে হবে। এল প্রাইম সমান সমান টি প্রাইম ভাগ টি স্কোয়ার ইন্টু এল। টি প্রাইমটা কত? টি প্রাইমটা হচ্ছে 2.4 আর টি হচ্ছে কত? টি হচ্ছে আমাদের সেকেন্ড দৈর্ঘ্যের 2 স্কোয়ার ইন্টু এল, কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে 2.4কে 2 দিয়ে ভাগ দিলে 1.2, 1.2কে স্কোয়ার করলে হবে 1.44 এত মিটার, 1.44 মিটার। দেখো, একটি সরল দোলকের দোলনকাল টি, দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে পরিবর্তিত দোলনকাল কত হবে? এইটা কেয়ার করে দিতে হবে। বলো, দোলনকাল দেওয়া আছে টি, দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি, দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত দোলনকাল কত হবে? ওই যে টি স্কোয়ার সমানুপাতিক এল। তো দৈর্ঘ্য যদি আমি দ্বিগুণ করি তাহলে এখন মানে দৈর্ঘ্য দ্বিগুণ করলে টিটা কত হবে? টি অর্থাৎ রুট ওভার এল, তাহলে রুট টু গুণ হবে আর কি, রুট টু টি। বুঝতে পারছো? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। এটাই দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 1:2। দোলনকাল দুটি সরল দোলক দেওয়া আছে, তার দোলনকাল অনুপাত হচ্ছে 1:2। কার্যকরী দৈর্ঘ্য অনুপাত কত হবে? কার্যকরী দৈর্ঘ্য অনুপাত যে দোলনকাল দিচ্ছে T1 ভাগ T2, এটা সমান সমান এটা স্কোয়ার সমান সমান L1 ভাগ L2। বুঝতে পারছো? আমার কার্যকরী দৈর্ঘ্য অনুপাত চাইছে, তার মানে L1 ভাগ L2 চাইছে। T1 ভাগ T2 হচ্ছে 1 ভাগ 2 হোল স্কোয়ার, তাহলে 1 ভাগ 4। তো সুতরাং L1 is to L2 equal to 1:4। এই হচ্ছে আমাদের মোটামুটি এই পর্যাবৃত্ত গতি থেকে মোটামুটি সব পড়া। আর তোমরা দেখবা যে একই টাইপের ম্যাথগুলো কিন্তু আমি বারবার করছি, ঘুরে ফিরে এই ম্যাথগুলাই আসে, ঠিক আছে? খুব কঠিন করে না। তোমরা ভাবতে পারো যে ভাই তাহলে এত সহজ সহজ ম্যাথগুলো আলটিমেটলি আপনি আমাদের তো কঠিন করে দেখালেন কেন? কঠিন করে দেখাই নেই, যে তোমাদের যে ফর্মুলাগুলো আছে এগুলো জাস্ট আমি একটু ইজি করার জন্য তোমাদেরকে, যাতে একটু মাথা ঠান্ডা করলে একটু দেখলে ভিডিওটা রিক্যাপ করলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? ফর্মুলা কিন্তু এতগুলো মানে অত বেশি কঠিন না, সহজই আছে ফর্মুলাগুলো। কীভাবে আসলো সেটা তোমাদেরকে দেখালাম, যার কারণে তোমাদের কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু ওদেরটা এতটা বেশি কমপ্লেক্স না। আর যদি খুবই ইজি ইজি ম্যাথগুলো আসে, কিন্তু তারপরে একটু প্র্যাকটিসে রাখতে হবে, প্র্যাকটিস না করলে ভুলে যাবা। আর যে তোমরা সামনে সময় তোমাদের খুবই কম, মাত্র 2-1 মাস সময় আছে, তারপর তোমাদের আবার পরীক্ষা দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে, না হলে সব ভুলে যাবা। আশা করি যতটুকু পড়াইছি এতটুকুর মধ্যে হাতে থেকে কখনো প্রশ্ন আসলে এর মধ্যেই কমন পাওয়া যাবা, এর বাইরে একটা কিছু আসবে না। আর অল্প সময়ে কিভাবে দ্রুত ভালো করা যায়, কিভাবে কনফিডেন্ট মানে আরও বেশি হওয়া যায়, নিজের কনফিডেন্স লেভেল গ্রো করা যায়, তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। আমাদের কাছ থেকে তোমরা মানে যে গাইডলাইনগুলো দেই এটাই এনাফ তোমাদের জন্য, বুঝতে পারছো? এর মাধ্যমে তোমরা বুঝে যাবা যে কীভাবে নিজেদের কনফিডেন্স গ্রো করতে হয়। ভাইয়ারা যা বলে সেটা একটু শোনো, হয়তো অন্যান্য যারা তোমাদের সিনিয়র ভাইয়েরা তারা একটু সময় বেশি পাইছে, তোমরা একটু সময় কম পাইছো, সমস্যা নাই। এখনও যতটুকু সময় আছে হাতে এখনও সম্ভব ঘুরে দাঁড়ানো। আর তোমাদের যেহেতু শর্ট সিলেবাস আরও দ্রুত সম্ভব। যাই হোক, তোমরা তোমাদের টার্গেট ফোকাস করো, পড়াশোনা করো ঠিকমতো। আর কোনো সমস্যা হলে তো আমরা তো আসি, যে কোনো সমস্যায় আমাদের গ্রুপে জানাবা। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সব জায়গায় আমাদেরকে ডাইরেক্ট রিচ করার মতো তোমরা অ্যাক্সেস পাও, অন্য যাদেরকে পাও না, ঠিক আছে? অন্য ক্ষেত্রে অন্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু তোমরা যারা মেইন আর কি তাদেরকে কিন্তু অ্যাক্সেস মানে রিচ করতে পারো না, কিন্তু আমরা কিন্তু তোমাদের জন্য অলওয়েজ মানে বসে থাকি, তোমাদের জন্য আমরা মানে অলওয়েজ তোমাদের জন্য টাইম দিই আর কি। যাই হোক, তোমরা পড়াশোনা করো, আর কোনো সমস্যা হলে ডাউট থাকলে আমাদেরকে জানাও। ওকে, ভালো থাকো তাহলে।
আসসালামু আলাইকুম।